আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান মির্জা। আর আজ চলে আসলাম ম্যাথ 6 এর ফাইনাল পার্ট নিয়ে। ফাইনাল টার্মে এটাই হতে 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 যাচ্ছে আমাদের শেষ ভিডিও। আমরা প্রথম পার্টে কমপ্লিট করছিলাম এই দুইটি চ্যাপ্টার, যেখানে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করেছিলাম। অর্থাৎ ভিডিওর পার্ট 1 এ যে তিন ধরনের টাইম সিরিজ অ্যানালাইসিস সেগুলো পড়েছিলাম, আর স্যাম্পলিং এই বড় চ্যাপ্টারটা আমরা শেষ করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা শেষ করব হাইপোথিসিস। বলতে পারো এখানে 10 থেকে 12 ধরনের সূত্র আছে। সেই 12 ধরনের সূত্রের উপর ডিপেন্ড করে আমার ম্যাথগুলো হবে। মানে ধরতে পারো সবগুলোই সূত্রের খেলা, তবে এই ম্যাথগুলো খুবই ছোট ধরনের ম্যাথ হয়, জাস্ট সূত্র ব্যবহার। মানে যেমন স্যাম্পলিং এ আমাদের ঠিক অনেকগুলা সূত্র মুখস্থ করতে হয়েছে, ম্যাথগুলো অনেকটা বড় ছিল। বাট হাইপোথিসিসে জাস্ট তোমাকে টাইপ গুলো জানতে হবে। 8 থেকে 9 টাইপের ম্যাথ আছে, তার জন্য 8 থেকে 9 টাইপের সূত্র আছে। বাট ম্যাথ গুলা হাইস্ট গেলে 5 থেকে 6 দিনের মধ্যে শেষ হয়ে যায়। কোলারেশন যে ম্যাথটা আছে, এখানে আমরা কিছু টেবিলে কাজ করব। এখানেও কিছু হাইপোথিসিস আছে, কিছু লাইন আছে। কোলারেশন আর মাল্টিপল কোলারেশন এই দুইটা চ্যাপ্টার একটু বড়, বড়ও নয় খুব বেশি ছোটও নয়, অনেকগুলা টেবিল ভ্যালু নিয়ে কাজ করতে হয়। তবে আজকে যে তিনটা চ্যাপ্টার পড়বো তুলনামূলক স্যাম্পলিং থেকে ইজি আছে। জাস্ট যেহেতু ম্যাথ 6 একটি সূত্র বেশি, সো আমাদের কিভাবে পড়তে হবে, আমাদের প্রতি চ্যাপ্টারে ম্যাথগুলার টাইপ গুলা বুঝতে হবে। সেই টাইপের জন্য ফর্মুলা গুলো একটু মেমোরাইজ করতে হবে এবং তার ইউজ জানতে হবে। আমাদের এক্সামে একটি ফর্মুলা শিট দেওয়া থাকে, তবে 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 আমরা টাইপ ওয়াইজ ফর্মুলা গুলো মুখস্থ করার ট্রাই করব, শেখার ট্রাই করব। অনেক সময় হয় কি, এই শিট থেকে ফর্মুলা খুঁজে বের করতে ঝামেলা হয়ে যায়। তার থেকে ভালো না প্র্যাকটিসের সাথে সাথে মেমোরাইজ করতে থাকি, তাহলে এটা আমার একটা এক্সট্রা সাপোর্ট হবে। সো এই শিটের উপরে কখনোই ফুল আমরা ভরসা করে যাব না। আমরা করব প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ পড়বো, সেই টাইপের আন্ডারে ম্যাথগুলা দেখবো, ম্যাথগুলা সূত্রগুলা বুঝবো, দেন ইউজ করবো। সো চলো শুরু করে যাক আজকে আমাদের প্রথম চ্যাপ্টার, সেটা হলো চ্যাপ্টার 10 অ্যাবাউট হাইপোথিসিস। সো যদি আমরা চ্যাপ্টারটা দেখি, সো এই চ্যাপ্টারে ভাই আসলে আছে কি, আমরা কি পড়বো মেনলি। যদি কোশ্চেন গুলা বলি, ধরো এখানে কিছু টাইপ অফ কোশ্চেন আসে, অ্যান্সার করার নিয়ম হলো এমন। প্রথমে আচ্ছা হাইপোথিসিসটা কি যদি এভাবে বলি, আমি তোমাকে বললাম ম্যাথ 6 এ এভারেজ 60 মার্ক, 60 মার্কের না না এভাবে বলি, ম্যাথ 6 এ এভারেজ ছেলে পেলে আমরা 86 মার্ক পাই। আমি এই যে একটা কথা বললাম, এই কথাটা কি সম্পূর্ণ সত্য, ট্রু, নাকি ফলস? আর আমি যে কথাটা বলছি এটা তো আমি নিজে বলছি। এখন এটা কি হতে পারে, সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে না। এখন তুমি কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে বলবা হ্যাঁ আমি কথাটা সত্য বলেছি নাকি মিথ্যা বলেছি। যে সকল বা উক্তির এরকম সত্য বা মিথ্যা হয়, সেগুলোকে আমরা কি বলতে পারি, হাইপোথিসিস। লাইক আমি বললাম যে চাঁদ প্রতিদিন আমাদের থেকে ধরলাম 2 মিলিমিটার দূরে সরে যাচ্ছে। আমি যে কথাটা বললাম এটা একটা ভিত্তি দেখতে হবে না, এটাকে আদৌ সত্য বলছি নাকি মিথ্যা বলছি। তো তুমি কি করবা, কিছু ডেটা অ্যানালাইসিস করবা, দেন বলবা হ্যাঁ ভাইয়া সত্য কথা বলছে বা না ভাইয়া মিথ্যা কথা বলছে। এই যে এই সকল যেখানে সত্য বা মিথ্যা আসবে, এগুলোকে আমরা বলতে পারি হাইপোথিসিস। আরো একটা উদাহরণ দিই, যখন ধরো কোনো কেস আদালতে উঠে, জজ কি করে যে কেসটা একটা হাইপোথিসিস হিসেবে নেয়, কেসের এগেনস্টে কিছু প্রমাণ সংগ্রহ করে, প্রমাণগুলো পড়ে বলে এটা কি সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় ইয়াস হাইপোথিসিস ইজ কারেক্ট, যদি মিথ্যা হয় ইয়াপ হাইপোথিসিস ইজ রং। সো এই ম্যাথগুলা করার নিয়মটা কি, প্রথমত এটা হলো তোমার বেসিক স্ট্রাকচার। এ ইজ নট ইকুয়াল টু, এটা হলো সত্য, এটা হলো আমরা যা ধরতেছি। আমি বললাম যে গাছে পাতা নীল, তো এই যে গাছের পাতা নীল যদি মিউ এর সমান হয় তার মানে মেনে নিলাম। আবার বললাম না গাছের পাতা নীল নাও হতে পারে। মানে এটা ধরো প্রথম দুইটা লাইন হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এটা হলো আমরা, এটা হলো আমাদের হাইপোথিসিস, ঠিক আছে। আমরা মেনে নিচ্ছি না আমরা মানছি না, তো এটাকে নট ইকুয়াল দ্বারা বোঝালাম। তো প্রথমে আমরা বলতেছি হাইপোথিসিস সত্য হতেও পারে, আবার বলতেছি হাইপোথিসিস মিথ্যা হতেও পারে। সো জাস্ট এই দুই লাইনটা প্রত্যেকটা ম্যাথের প্রথমেই আমাদের লিখতে হবে। এরপরে কি, টেস্ট স্ট্যাটিস্টিক। এইখানেই আমরা কিছু সূত্র ব্যবহার করব। আমাদের ধরো ম্যাথে এই চ্যাপ্টারে প্রায় 10 থেকে 12টা টাইপ আছে, তো তার জন্য ছোট্ট কিছু সূত্র থাকে, সেগুলো জাস্ট লিখবো।
মান বসাবো, ক্যালকুলেশন করবো, সূত্রের খেলা বলতে পারো। দিন শেষে এখান থেকে তো আমরা একটা অ্যান্সার পাবো না, এই অ্যান্সারটা আমরা তুলনা করব। কোথায় তুলনা করব? আমাদের টেবিল ভ্যালুর সাথে। টেবিল ভ্যালু কোথায় পাবো? আমাদের গিভেন দেওয়া থাকবে। যদি সেই টেবিল ভ্যালু থেকে আমাদের অ্যান্সারটা ছোট হয়, তাহলে বলবো ইজ নট ইজ অ্যাকসেপ্টেড। তার মানে আমরা হাইপোথিসিসটা মেনে নিলাম, হাইপোথিসিসটা ট্রু। যদি আমাদের অ্যান্সারটা টেবিল ভ্যালু থেকে বড় হয়, তাহলে বলবো ইজ নট অ্যাকসেপ্টেড, মানে হাইপোথিসিসটা মিথ্যা, আমার কথাটা মিথ্যা। তিনশো সেই চারটা স্টেটমেন্টের উপরে আমাদের মার্ক ডিপেন্ড করে, একটা লিখবে না মার্ক কেটে দিবে। সো তার টেবিল ভ্যালুটা একটু নিয়ে আসি। ওকে, আমরা যে পার্টে ছিলাম, কোথায় চলে এসেছি? আচ্ছা, আচ্ছা, এই যে আমরা যে পার্টে ছিলাম, যে আমরা এই যে টেবিল ভ্যালুর সাথে তুলনা করব, আমরা টেবিল ভ্যালুর সাথে তুলনা করব। তো টেবিল ভ্যালুটা কোথায় পাবো? আমরা টেবিল ভ্যালুটা পাবো এই যে আমাদের কোশ্চেনে এমন কিছু টেবিল ভ্যালু দেওয়া থাকবে। তো এখান থেকে আমাদের যে ডিজায়ার ভ্যালুটা প্রয়োজন তার সাথে তুলনা করব। এখন ভাইয়া কোন ডিজায়ার ভ্যালুর সাথে প্রয়োজন, সেটা আমরা ম্যাথ করার সাথে সাথে বুঝবো। চলো আমরা ম্যাথে চলে যাই। সো একদম ফার্স্ট টাইপ, যেখানে স্ট্যান্ডার্ড ডেরিভেশন দেওয়া থাকবে এবং এন এর ভ্যালু 30 কম হবে। সবচেয়ে স্ট্রেট হলো এন এর ভ্যালু 30 কম হবে। যদি এন এর ভ্যালু 30 কম হয়, তবে আমরা এই সূত্রটা ইউজ করব। সূত্রটা ভালো মতো বুঝো, এক্স বার মাইনাস মিউ নট ডিভাইড বাই এস ডিভাইড বাই √n। একটা সামেশন দেওয়া আছে না, এইটা হলো আমার টেবিল ভ্যালুর কম্পারিজন ভ্যালুটা, অর্থাৎ টি ইকুয়াল টু n-1 আমরা কম্পেয়ার করব। ঠিক আছে? সো ভাই সূত্রটা কি বললেন? আমরা বললাম যে আমাদের এই চারটা স্টেটমেন্ট হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে এই টেস্ট স্ট্যাটিস্টিকে আমরা সূত্র লিখবো। সো 10 থেকে 12 টাইপ আছে, 10 থেকে 12 টাইপ সূত্র শিখবো। প্রথম সূত্র হলো এইটা, যেটা কখন বসবে? n এর ভ্যালু 30 থেকে কম। ফার্স্ট আমরা ম্যাথটা দেখি। কোশ্চেনটা কেমন? কোশ্চেনটা পড়ি চলো। A random sample of 10 persons selected their level of education in complete year of schooling. 10 জন পার্সন। দেখো তো ভাইয়া n ইকুয়াল টু কত আসছে? 10 না? সো n ইকুয়াল টু 10 মানে কি? এটা 30 থেকে কম না? তাহলে কোন সূত্র বসবে? তাহলে সূত্র বসবে হলো আমাদের এই সূত্রটা। দেখি ম্যাথটা আসলে কিভাবে হয়। পুরো ম্যাথটা পড়ি। দি স্যাম্পলিং অবজার্ভ আর এত এত এত, একটা তোমার কিছু স্যাম্পল দেওয়া দিয়েছে। এইবার একটা কোশ্চেন পড়ো। কোশ্চেনটা দেখে কি বলছে? ডু ইউ থিঙ্ক দি এভারেজ স্কুলিং ইয়ার অফ দি পার্সন ইন পপুলেশন ইজ 5? তার মানে দেখো ওটা হাইপোথিসিস দিছে যে তুমি কি ভাবো যে এভারেজ স্কুলিং ইয়ার অফ দি পার্সন কি 5 এর সমান? মানে সে একটা তোমাকে কোশ্চেন করছে, এটা হাইপোথিসিস না? সো এখন আমরা ম্যাথটা বিল্ড আপ করবো। সো চলো এই অ্যান্সারটা না দেখে আমরা আমাদের মতো অ্যান্সার দেখি। সো গিভেন দেওয়া থাকবে n ইকুয়াল টু 10। সো এখানে লেট n ইকুয়াল টু 10 আননোন, এই ওয়ার্ড গুলো কিছু লিখলা। তারপর মেনলি আমাদের ম্যাথ এখান থেকে শুরু। কি লিখবো? এইচ নট ইকুয়াল টু আমাদের একটা হাইপোথিসিস ধরতেছি যা হলো 5। হ্যাঁ 5 কি কেন লিখলেন? দেখো আমি তোমাকে বলছি না যে এভারেজ স্কুলিং ইয়ার কি 5 এর সমান? আমি একটা হাইপোথিসিস দিছি না? তোমার প্রথম লাইনটা কি থাকবে? এইচ নট ইকুয়াল টু মিউ ইকুয়াল টু মিউ নট। মিউ নট মানে কি? যে হাইপোথিসিসটা আমরা ধরতেছি। তো প্রথম লাইনে বলতেছি হ্যাঁ এটা সত্য, দ্বিতীয় লাইনে বলতেছি না এটা মিথ্যা। সো 2 লাইন টুক করে লিখে ফেললাম। এইবার টেস্ট স্ট্যাটিস্টিক, যে সূত্রটা বসবে, সূত্রটা কখন বসবে? যখন n এর ভ্যালু 30 থেকে ছোট হবে। সো এখানে আমার n এর ভ্যালু কত দেখো তো? 10 না? সো এই সূত্রটা বসলো, দেন আমার সূত্রটা অনুযায়ী করব। সূত্র মিনিংটা বুঝি। এক্স বার মানে এভারেজ বের করব। এখানে যে আমার গিভেন যে মানটা দেওয়া আছে 10টা ভ্যালু যোগ করে 10 দিয়ে ভাগ দিয়ে দেব, তাহলে আমরা কি পেয়ে যাব? আমাদের এক্স বার। দেন মিউ নট, যে হাইপোথিসিসটা। এস কি ভাইয়া? এস কি বলো তো? স্যাম্পলিং যখন পড়ছিলাম মনে আছে? এটাকে কি বলে? এটাকে ভেরিয়েন্স বলে না? দেখো তো। সো এস কিভাবে বের করবো বুঝো। তো প্রথমে আমরা এক্স বারটা বের করে নিলাম, দেখছো? তারপর এস বের করব। আমরা ভেরিয়েন্সের সূত্র কি শিখছিলাম? এস স্কোয়ার ইকুয়াল টু 1/n-1, এই যে এই সূত্রটা শিখছিলাম। দেখছো স্যাম্পলিং এর সূত্রগুলো এখানে দুইটা কাজে লাগতেছে। সো আগে এস স্কোয়ার বের করবা, পরে এই স্কোয়ারটা এখানে রুট ওভার করে দেবা, দিন শেষে আমরা এস এর মানটা পাবো। সো এখানে আমাদের এভারেজের সূত্রটা করলাম আর ভেরিয়েন্সের সূত্রটা ব্যবহার করে এস এর ভ্যালুটা বের করে ফেললাম। তাহলে দেখো এক্স বার জানো, মিউ জানো, এস এর ভ্যালু বের করছো,
এন এ ভ্যালু জানো, তা সূত্রতে বসা দিলে আমাদের অ্যান্সার চলে আসবে না। এই দেখো আমরা জাস্ট এখানে মানগুলো বসে একটা ভ্যালু পেয়েছি। এক দূর থামলা, বুঝো আমাদের স্ট্রাকচারটা কি ছিল? প্রথমে বলবো তুমি যা বলছো সত্য বলছো, তারপর বলবো না তোমার কথা মিথ্যাও হতে পারে, তারপর টেস্ট স্ট্যাটিস্টিকে যে আমাদের সূত্র অনুযায়ী ম্যাথ গুলা করবো, তারপর দিব ডিসিশন। দেখো তো আমাদের এখানে 3 নাম্বার স্টেপ ডান করে একটা অ্যান্সার পাইছি না। এইবার দিব ডিসিশন। ডিসিশনটা কি? কি দুই দিকে দিয়ে দেবো একটা, কি বলে এটাকে জানো? আরে আরে চেনা বলে, ভুলে গেলাম। আচ্ছা হোক, প্লাস মাইনাস কে মাইনাস করে দেয়, আমি কি বললাম, ধরো -3 মডুলাস ইকুয়াল টু 3 হয়ে যায়, মানে অ্যান্সার মাইনাসে আসুক বা প্লাসে আসুক আমরা প্লাস ভ্যালুটা নিব। আর এই নিলাম সামেশন টি মাইনাস 1, বা এই কথাটা কেন লিখছেন এটা আমরা কোথা থেকে পেলাম? এটাই আমাদের সূত্রটা লেজের অংশ ছিল। আমাদের যখন ভ্যালু এন 30-এর থেকে ছোট হবে তখন সূত্র বসবে এইটা, এবং কম্পেয়ারটা হবে কি টি এন মাইনাস 1, টি এন মাইনাস 1। তাহলে চলো তো এখানে কি করি, টি এন মাইনাস 1, কোশ্চেন এন ইকুয়াল টু কত 10, এখানে লিখছি কি 10 মাইনাস 1। তো ইন্ডিয়ান আমাদের লাইনটা পাইলাম। এখন আমরা টি9 এর ভ্যালু খুঁজে বের করবো। টি9 এর ভ্যালু কোথায় পাবো? এই যে কোশ্চেনে আমার একটা টেবিল দেওয়া থাকবে, সো এখান থেকে তোমাকে টি9 এর ভ্যালু বের করতে হবে। সো ভাই এখান থেকে টি9 এর কোন ভ্যালুটা নিব? এখানে তো অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। আচ্ছা এটা হাইপোথিসিসের ম্যাথ না? হ্যাঁ ঠিক আছে। সো আমরা টি9 এর কোন ভ্যালুটা নিব? আমাদের ডিরেক্ট কোশ্চেন এরকম টি9 এর ভ্যালু দেওয়াই থাকবে, যেমন দেখো এই যে এটা হলো 9, ঠিক আছে। সো আমরা এখানে কোন ভ্যালুটা নিছি, একটু হোল্ড সেক, একটু ওয়েট করো আমি বলে দিচ্ছি। আচ্ছা আমরা কোন ভ্যালুটা নিব? আমরা এই ভ্যালুটা নিব। আচ্ছা ভাই এই ভ্যালুটাই কেন নেবেন? এই যে টি9 দেখো তো এইটা কি 9 এর ঘরে না? সো আমরা এই ভ্যালু, ভাই এই ভ্যালুটাই কেন নেবেন এতগুলো ভ্যালু থাকা সত্ত্বে? শোনো যখন তোমাদের কোশ্চেন এক্সাম হলে দিবে এত বেশি ভ্যালু দিয়ে দিবে না, এক লাইন অফ টি এর ভ্যালুই দিবে, সো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। এখানে আমরা এই ভ্যালুটা ইউজ করব, বুঝছো? টি9 যদি আমাদের টি15 আসতো তাহলে এই ভ্যালুটা নিতাম, যদি আমাদের টি20 আসতো আমরা এই ভ্যালুটা নিতাম। সো এই কলামটা একটু ভালো মতো খেয়াল করো। তো তোমাদের এক্সাম হলো এরকম সুন্দর একটা টেবিল দেওয়া থাকবে, এইসব এত বেশি দেওয়া থাকবে না, জাস্ট যেটা ইউজ করবা অতটুকু ভ্যালুই দেওয়া থাকবে, তো প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, সো এখানে জাস্ট কি করলাম দেখো, এখানে ওই ভ্যালুটা বসায় দিলাম। সো এখন দেখো আমাদের যে টি এর ভ্যালু সেটা কি এই টেবিল ভ্যালু থেকে ছোট বাড়াইছে না? যে টি এর ভ্যালু আমাদের যে অ্যান্সার সেটা টেবিল ভ্যালু থেকে ছোট না? আর আমরা কি শিখেছিলাম দেখো তো, আমরা শিখেছিলাম যদি আমাদের অ্যান্সারটা টেবিল ভ্যালু থেকে ছোট আসে, কিছু হয়ে গেছে এখানে, যদি আমাদের অ্যান্সারটা টেবিল ভ্যালু থেকে ছোট আসে আমরা বলবো অ্যাকসেপ্টেড, যদি টেবিল ভ্যালু থেকে বড় আসে বলতে আমরা রিজেক্টেড। এতটুকুই ম্যাথ, টাইপ বসাবা ম্যাথ ক্যালকুলেশন করবা আর লাস্টে বলে দিবা যে ইজ নট ইজ অ্যাকসেপ্টেড, এবার স্কুলিং ইয়ার, মানে এই যে এই স্যার যে কথাটা বলছে সেটা সত্য, এরকমই ম্যাথ আর কি। সো আমরা ম্যাথগুলোর টাইপটা কিভাবে ভাগ করব? সো প্রথম 3টা টাইপ আমাদের এখানে আছে। একটা হলো এন এর মান এন এর মান 30-এর থেকে ছোট, আর একটা হলো এন এর মান 30-এর সমান কিংবা বড়। তখন সূত্র কি হবে? তখন সূত্র হবে এই পার্টটা। তো চলো সূত্রটা শিখি। একটা জিনিস খেয়াল করো, যখন এন এর মান 30-এর থেকে ছোট তখন টি ইকুয়াল, সূত্রগুলো ভালো মতো প্র্যাকটিস করবা, টি ইকুয়াল এইটা। সেকেন্ড ম্যাথটা দেখি, যদি এন এর মান 30-এর সমান বা 30 থেকে বড় হয় তখন সূত্রটা হবে জেড ইকুয়াল টু, আগেরটা ছিল টি ইকুয়াল টু, এবার কি ইকুয়াল টু জেড ইকুয়াল টু এক্স বার মাইনাস মিউ নট সিগমা নট ডিভাইড বাই টু দি পাওয়ার এন আর সামেশন টু জেড। দেখি সূত্রটা কেমনে কি করে, কোশ্চেনটা পড়ি বুঝছো। A professor claims that student at university sleep average 5.5 ঘন্টা ঘুমায়, একটা প্রফেসর সেটা ক্লেম করছে। তাহলে দেখো তো আমরা পেয়ে গেছি না আমাদের হাইপোথিসিস, মানে যেইটা মানে কেউ একটা দাবি করে সে দাবিটাই কি আমাদের হাইপোথিসিস না? তারপর আর সার্ভে অফ 150 স্টুডেন্ট শো, দেখো তো এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু কি 30 থেকে বেশি হয়ে গেল না? তো এটা কি কোন কোন টাইপ? টাইপ 2। that students show that mean sleep is 5.1, দেখো তো mean sleep mean বের করছো তাহলে এটা কি x বার না? তারপর কি স্ট্যান্ডার্ড ডেরিভেশন অফ 1.5, এই স্ট্যান্ডার্ড ডেরিভেশন পেয়ে গেছো। সো এটা কি আমাদের এই যে মিউ নট, এই যে কি সিগমা নট না?
তো দেখো কোশ্চেন পড়ে পড়ে আমরা সব কিছু পেয়ে গেছি। তারপর 5% একটা পার্সেন্টেজ দিয়ে দিছে, এটা কোন কাজে লাগবে আমরা এটা জাস্ট ইগনোর, আমাদের ম্যাথে এটা কোনো কাজ নাই এখন পর্যন্ত। তো কোশ্চেনে যা যা পেলাম আমরা লিখে নিলাম, ঠিক আছে, কোশ্চেনে যা যা পেলাম আমরা লিখে নিলাম। এই দেখো হাইপোথিসিস ইকুয়াল টু 5.5, হাইপোথিসিস কোনটা, যেটা আমরা অ্যাজিউম করি, যেটা আমরা দাবি করি, সো 5.5। জাস্ট আমরা কি করব, প্রথমে লিখবো এই যে এইচ নট ইকুয়াল টু হ্যাঁ আপনি সত্য বলছেন, তারপরে এইচ ওয়ান ইকুয়াল টু না আপনি মিথ্যা বলছেন, তারপর টেস্ট স্ট্যাটিস্টিক লিখবো, তারপর যে সূত্রটা এখানে প্রযোজ্য সেই সূত্রটা লিখবো। দেন দেখো এভারে মান বসাইছি, মিউ নটের মান বসাইছি, সিগমা মান বসাইছি, এন এ মান বসাইছি, ক্যালকুলেশন করে একটা মান পাইছি। এখন ভাইয়া ভাই জিরে ভ্যালুটা কি আমার টেবিল থেকে শিখবো না, জিরে ভ্যালু ইজ অলওয়েজ সেম থাকবে 10.96, এটাই টেবিল ভ্যালু, এটাই তো মুখস্থ রাখবা কারণ জেড এর ভ্যালু কখনো চেঞ্জ হয় না। সো আমরা কি বললাম, আমি যে ভ্যালুটা পাইছি সেটা জেড এর ভ্যালু থেকে বড়, তো যখন বড় হয় তখন আমরা কি বলি, বড় হইলে রিজেক্টেড। সো এইচ নট ইজ নট অ্যাকসেপ্টেড, সো প্রফেসর ক্লেম হোল্ডার নট ট্রু, সো প্রফেসর যেটা বলছে সেটা মিথ্যা। দেখছো, খালি তোমাকে সত্য নাকি মিথ্যা এটাকে বলতে হবে। সেরকম টাইপ অফ সূত্র আছে, তোমাদের কাজ কি থাকবে, খাতাটা সুন্দর করে বের করে এই টাইপ অফ সূত্রগুলোকে একটা পেজে নিয়ে আসা, তাহলে এক্সাম হলে যাওয়ার আগে প্যারা কম খাবা। চলো আমরা যাই টাইপ সিতে। এতক্ষণ তো আমরা পড়লাম এন এ মান 30 থেকে ছোট হলে কি হবে, এন এ মান 30 থেকে বড় হলে কি হবে, এন এ মান 30 থেকে বড় হলে কি হবে। এবার আমরা একটা ম্যাথ করবো টাইপ 3 and 4, দুই ধরনের ডাটা নিয়ে কাজ করব। এতক্ষণ যে ডাটা কাজ করছিলাম এক ধরনের ডাটা, অনলি একটা ডাটা ছিল, এখানে ডাটা থাকবে দুইটা। যদি দুইটা ডাটা থাকে এবং তাহা 30 থেকে ছোট হয় তবে সূত্র বসবে এইটা। যদি ডাটা 30 থেকে বড় হয় এবং দুই ধরনের যেটা থাকে তবে সূত্র বসবে এইটা। এখানে বারবার বলছি সূত্রের খেলা, তো যত ভালো সূত্র মুখস্থ করতে পারবা তত বেটার সলিউশন। ওকে, সো চলো আমরা সূত্রটা করি, এখন পড়ি। যেমন দেখো এস স্কোয়ার, এই এস স্কোয়ার বের করার নিয়ম কি, এখানে ভুলেও আবার সে ভেরিয়েন্সের সূত্রটা মানে দিয়েছো না, এই যে এখানে ছোটখাটো ট্রিক্স আছে, এই এস স্কোয়ার সূত্র হলো এইটা, বুঝছো, এই এস স্কোয়ার সূত্র হলো এইটা। তো দেখো এখানে পদে পদে সূত্র আছে, আর টেবিল ভালো বের করার নিয়ম হলো এইটা। সো ফর্মুলা সিরিজে সূত্র দেওয়াই থাকবে, তার থেকেও আমরা এরকম প্র্যাকটিস করে যাবো, তাহলে খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি। চলো একটা ম্যাথ দেখি তো, এই ম্যাথটাই পড়ো। দি নাম্বার অফ দি কম্পিউটার গ্র্যাজুয়েট কামিং ফ্রম এত এত ইউনিভার্সিটি আর বি, এই দেখো এখানে কয়টা ডেটা সেট দেওয়া আছে, দুইটা। সো এখানে এন ইকুয়াল টু কত, এখানে এন ইকুয়াল টু কত, আমরা দুইটা ডেটা পাইছি, 1 2 3 4 5 6 7, এইটা এখানে ইকুয়াল টু 7 আর এখানে 3 6 9 11। দেখো এই দুইটাই কি 30 থেকে ছোট না, তাহলে কোন টাইপের সূত্র পড়বে, এই টাইপের সূত্র। সো আবারও দেখো প্রথমে লিখবো এই যে এইচ নট, হ্যাঁ আপনি সত্য বলছেন, এইচ ওয়ান, হ্যাঁ আপনি মিথ্যা বলছেন, হাইপোথিসিস করব। আচ্ছা এখানে হাইপোথিসিসটা কি ছিল, ডু ইউ থিঙ্ক দি এমপ্লয় ফ্যাসিলিটি ফর বোথ ইউনিভার্সিটি আর সিমিলার, সো একটা টেক্সট টাইপ হাইপোথিসিস দিছে, সো আমরা জাস্ট বলবো এটা সত্য নাকি মিথ্যা। এই ধরনের হাইপোথিসিস জন্য সূত্রটা কি, দেখো আমরা বললাম হ্যাঁ আপনি সত্য বলছেন আপনি মিথ্যা বলছেন, তারপর আমরা সূত্রতে চলে গেলাম। সো আমাদের সূত্র এটা। সো এই সূত্র ব্যবহার করার জন্য আমাদের এক্স ওয়ান এর মিন লাগবে, এক্স টু এর মিন লাগবে, এক্স স্কোয়ার এর মান লাগবে, এন ওয়ান এন টু তো আমরা জানি। সো দেখো আমরা এক্স ওয়ান এর মিন বের করলাম, যে যে ভ্যালুগুলো দেওয়া ছিল, যে ভ্যালুগুলো দেওয়া ছিল তার সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ দিয়ে দিলাম, এই দেখো এই যে সবগুলো যোগ করে 7 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তারপর আমরা কি করলাম, এই প্রথম ডেটার ভেরিয়েন্স বের করলাম, কি করলাম, এই প্রথম ডেটার ভেরিয়েন্স বের করলাম। দেখো এই যে এস ওয়ান স্কোয়ার বের করছো, ভালো কথা, রেখে দাও। তারপর দ্বিতীয় ডাটার মিন বের করলাম, আবার একই ভাবে দ্বিতীয় ডেটার ভেরিয়েন্স বের করলাম। নাও ইউ হ্যাভ এস ওয়ান স্কোয়ার এন্ড এস টু স্কোয়ার। জাস্ট এবার এই দুইটাকে এই সূত্রের মাঝে ফেলে দিয়ে এস স্কোয়ারের ভ্যালুটা পেয়ে যাবা। সো ইন দি এন্ড তুমি এক্স ওয়ান এর মান পাইলা, এক্স টু এর মান পাইলা, এবং এইভাবে দুইটা ভেরিয়েন্স বের করে সে দুইটা ভেরিয়েন্স এই এস স্কোয়ার সূত্রটা ফেলে দিয়ে তুমি এখানে এস স্কোয়ারের মান পাই গেলা। ইন দি এন্ড ক্যালকুলেশন করে তুমি পাইলা কি, টি ইকুয়াল টু 0.87। সো প্রথম কাজ কি ছিল, হ্যাঁ হাইপোথিসিস সত্য না হাইপোথিসিস মিথ্যা। এরপর টেস্ট স্ট্যাটিস্টিকে তুমি যে সূত্রটা এখানে মানে প্রযোজ্য সেই সূত্রটা ব্যবহার করে তুমি একটা অ্যান্সার বের করলা। এখন তোমার কাজ কি, ডিসিশন না। সো
যখন এন এর ডাটা থাকবে দুইটা এবং দুইজনের 30 থেকে ছোট, তখন সূত্রটা কি? চলো একবার আমরা দেখে আসি। তখন সূত্র হলো এই যে সূত্র বসবে হলো কোনটা? সূত্র বসবে এইটা। এবং টেবিল ডাটা বের করার সূত্র কি? টি এন মাইনাস ওয়ান প্লাস টি এন টু মাইনাস ওয়ান। তো কি দুইটা ডাটা থেকে দেখো, যখন প্রথম তুমি সূত্রটা শিখছো তখন কি ছিল? শুধু কোথায় কোথায় সেই সূত্রটা দেখো তো, শুধু এন মাইনাস ওয়ান ছিল না? এখন তোমার কাছে দেখো তো ডেটা কয়টা? দুইটা না? সো এখানে কি দুইটা একসাথে কাজ করবে না? সো এই জন্য দেখো এন মাইনাস ওয়ান প্লাস এন টু মাইনাস ওয়ান। দেখো যদি একটা ডেটা হতো তা সেরকম একটা লাইনে থাকতো না, কিন্তু ডেটা দুইটা। সো হাইপোথিসিসের টেবিলও এখানে দুইটা ভ্যালু চেক করবো, আর মাঝখানে প্লাস দিয়ে দিব। সো এই টার্মটাই এখানে করেছি। সো ইন দি এন্ড আমরা দেখো কি পাইলাম? n minus 1 n2 minus 1 in the end t6 plus t10 বা t16। সো টেবিল থেকে t16 এর ভ্যালুটা নিয়ে আসলাম, সেটা কত? 2.120। তো এখানে কি লিখছি? 2.12। সো আমাদের যে যে ক্যালকুলেটেড অ্যান্সার সেইটা টেবিল ভ্যালু থেকে ছোট বের হয়েছে। তো যখন টেবিল ভ্যালু থেকে ছোট বের হয় তখন আমরা কি বলি? হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। সো আমি এখানে ট্রাই করতেছি তোমাদের ম্যাথ গুলা ধরিয়ে দেওয়া, কজ এখানে যা সূত্র খেলা যেহেতু। সো ম্যাথ গুলা দেখো, সূত্রগুলা বুঝো, দেন ইমপ্লিমেন্ট করো। আশা করি সবটাই পারবা। সো দ্বিতীয় একটা সূত্র, যদি ভ্যালু তোমার 30 থেকে বড় হয় তবে এই সূত্রটা বসবে। ওকে ওকে, এখানে জেড আর এখানে কি টি। আগের মতোই, যখন একটা ছিল তখনও কি ছিল? 30 থেকে ছোট হলে টি, আর 30 থেকে বড় হলে জেড। সো এখানেও দেখো দুইটা ক্ষেত্রে সেম কাহিনী। সো ওই সূত্রগুলা একটু প্র্যাকটিস করতে থাকো। এই যে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এখানেও দেখো এন এর ভ্যালু 30 থেকে ছোট, তো প্রথম টাইপের সূত্রটাই বসবে। দেখো প্রথম টাইপের সূত্রটা বসে ক্যালকুলেশন করছে। এখানে কি দেখতেছে? আমাদের ক্যালকুলেটর ভ্যালুটা টেবিল ভ্যালু থেকে অনেক বড়। সো কি বলছি? এইচ নট ইজ রিজেক্টেড। এই যে ম্যাথটা এখানে আমি সলভ করে দিয়েছি, যেহেতু সেম ম্যাথ তাই আর বেশি প্যারা নিচ্ছে না। এটাতে আবার দেখো অনেকটা কাজ আমাদের আগায় রাখছে। এখানে আমাদের একটা সামেশনের মানও দেওয়া আছে, এস ওয়ান স্কোয়ার মানে ভেরিয়েন্সটা বের করে দিছে। তাহলে আগের মতো আমাদের কষ্ট করে ভেরিয়েন্সটা বের করা লাগতেছে না, সেটা ইউজ করে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। এই যে এবার দেখো এক্স স্কোয়ারের ক্যালকুলেশন ডিরেক্ট করে ফেলতে পারছি। তো যদি আমরা ডিরেক্ট করবো, আবার জাস্ট এখানে এক্স মিন এক্স টু মিন বের করলাম, তারপর সূত্রতে বসায় দিলাম, দেন ক্যালকুলেশন করে দিলাম। ইজি পিজি। এবার চলো আমরা কিছু প্র্যাকটিসেস করি। এখন আপাতত 10.4 এগুলা পরে দেখবো, কজ আগে আমরা যতটুকু শিখেছি তার উপর প্র্যাকটিস করবো। কজ এই ম্যাথটা প্রপোর্শনের আন্ডারে পড়ে, অন্য একটা টাইপের আন্ডারে পড়ে। যেমন আবার দেখো এই যে এখানে কিছু কিছু পার্ট অন্য পার্টের মধ্যে আছে, যেগুলা এইটুকু শিক্ষার মধ্যে করেছি আমি, সেগুলো তোমাদের এখানে প্র্যাকটিস করে দেখাই দিচ্ছি। তো ম্যাক্সিমাম প্র্যাকটিস হবে আজকে। সো 10.5 এর ম্যাথটা দেখো, ভরা স্যাম্পল সাইজ 36। দেখো এন এর মান 30 থেকে বড়। সো যখনই 30 থেকে বড়, এবং কি বলছে? ইজ দি পপুলেশন মিন ইজ 21, তুমি একটা যুক্তি দাবিদার করছো। সো এটা হলো হাইপোথিসিস এর মান, এই মিউ নট এর মান, ঠিক আছে? সো এই দেখো আমার গিভেন ডাটা গুলো লিখলাম এবং ওই যে মিউ নট এর মানটা লিখলাম। তো প্রথমে এইচ ওয়ান, পরে এইচ নট, তারপর এইচ ওয়ান, তারপর জাস্ট যে ক্যালকুলেশনটা পড়বে সেটা। দেখো এখানে কি করেছি? ডাটাটা 30 থেকে বড়, সেখানে সূত্র কার সূত্র বসবে? দ্বিতীয় টাইপ। এই যে দ্বিতীয় টাইপের সূত্রটা ক্যালকুলেট করবা এন্ড বলবা, যেটা যদি যেটা টেবিল ভ্যালু থেকে ছোট হয় অ্যাকসেপ্টেড, বড় হলে বলতাম রিজেক্টেড। এবার চলো কোন ম্যাথড দেখবো 10.6টা। তো কি বলছে? A company claim that its batteries have a mean life of 100 hour। এই যে একটা দাবি রেখে ফেলছে, এটা হাইপোথিসিস। ইউ ট্রাই টু ব্রিফ দিস ফর আ স্যাম্পল সাইজ অফ 21। স্যাম্পল সাইজ 21, এন এর ভ্যালু 30 থেকে ছোট, কোন টাইপ? টাইপ 1 এর সূত্রটা বসবে। এবং মিন দেওয়া আছে, এক্স বারের মান দেওয়া আছে, ভেরিয়েন্স এর মান দেওয়া আছে। দেখো যাতে দেওয়া আছে তুমি লিখলা যে ভেরিয়েন্স ইকুয়াল টু 9। এখন এখানে একটা টার্ম বুঝাই তোমাদের। তোমার যে সূত্রটা এখানে কি ইউজ হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিন্তু তোমার কোশ্চেনে কি দেওয়া আছে? ভেরিয়েন্স। উই নো ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ইকুয়াল টু 9। সো এটাকে রুট করে দিলে আমরা কি পাচ্ছি? 3। আর এই যে এটা পাচ্ছি এটা হলো আমার স্ট্যান্ডার্ড ডেরিভেশন। সো কোশ্চেন যদি ভেরিয়েন্স দেওয়া থাকে সেটাকে রুট ওভার করে দিবা, তার তুমি তোমার কি পেয়ে যাবা? তোমার স্ট্যান্ডার্ড ডেরিভেশন, যেটা সূত্রতে ইউজ করতে হবে। জাস্ট আর কিছু না, সূত্রতে বসাও এন্ড ক্যালকুলেশন করো।
ইন্ডিয়ান, যেহেতু এটা টাইপ 1 এর আন্ডারে পড়তেছে। আর আমি এখানে গর্ভের সাথে আমার সূত্রটা ভুল করে এসেছি মেবি। এই ওয়েট ওয়েট ওয়েট, একটু এখানে দেখি, এখানে কি আমি ভুল করেছি নাকি ভুল বলছি। ওইটা আছে গাইস। আচ্ছা চলো, এই কোশ্চেনে মাদ্রাসটা আমরা ধরি। এখন তুমি ফেসে গেছো। কি ফেসে গেছো? এই কোশ্চেনটাতে, তোমার কোশ্চেনটাতে তুমি স্ট্যান্ডার্ড ভেরিয়েন্সের মান জানো, ভালো কথা, মানে ভেরিয়েন্সের মান জানো, এবং স্যাম্পল সাইজ এন এর মান 30 থেকে ছোট। তো তুমি টুক করে বলছো আমার মতো এটা তো টাইপ 1 এর সূত্র। ওমা, বাট অ্যান্সার তো ভুল। হ্যাঁ, তাহলে কি আপনি ভুল শিখেছেন? একদমই না। আমরা কিন্তু প্রথমেই বলে আসছিলাম তিনটা টাইপ অফ সূত্র এখানে আছে। এই তিনটা টাইপ এবার চলো খেয়াল করি। প্রথম টাইপের কোশ্চেন, এন এর মান 30-এর থেকে ছোট, ভেরিয়ান ইজ আননোন। দেখো তো এইসব কোশ্চেনে কোথাও ভেরিয়ান্সের মান দেওয়া ছিল? দেওয়া ছিল না তো। সেকেন্ড টাইপ, এখানেও ভেরিয়ান্স ইজ আননোন। দেখো, আমাদের এই কোশ্চেনটাতে কি ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান ছিল। ভেরিয়ান্স কি দেওয়া ছিল কোশ্চেনে? না তো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা মান দেওয়া ছিল, সিগমা স্কোয়ার না কিন্তু। সো দুটো সূত্র খেয়াল করছো? তিন নাম্বারটা দেখো, যেখানে ভেরিয়ান্স ইজ নোন। সো ভেরিয়ান্স যদি দেওয়া থাকে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এন, এন বড় হোক কিংবা ছোট, আমরা এই সূত্রটা ইউজ করব। দেখছো তিন নাম্বারটা কোথায় ইউজ হইলো? সো কোশ্চেন কিন্তু প্র্যাকটিস না করলে যে এইসব কিন্তু মার্কস ধরতে পারবো না, আর এক্সাম হলে যে ধাপ্পা। সো যখনই তুমি কোশ্চেনে দেখবা যেভাবে ভেরিয়ান্স দেওয়া থাকবে, কি ভেরিয়ান্স দেওয়া থাকবে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এন, তখন আমাদের থার্ড টাইপ অফ সূত্রটা বসবে। সেটা কোন সূত্র? সেটা এই সূত্র। সো আশা করি একদম ভালো মতো বুঝিয়ে গিয়েছো। চলো নেক্সট ম্যাথ সলভ করি। 10.10 কি বলছে? এখানে বলছে দুইটা ডাটা দেওয়া আছে। সো এন ইকাল টু, দেখো তো 30-এর থেকে বড় বা সমান না, এবং ডাটা কয়টা? দুইটা। সো কোন সূত্রটা বসবে বলো তো? এই যে আমাদের এই সূত্রটা বসবে, যেটা ছিল 30-এর থেকে বড়। সো জাস্ট এইচ নট এর মান লিখবা, H1 লিখবা, টেস্ট স্ট্যাটিস্টিক বলে কোন সূত্রটা পড়তেছে সেটা দেখায় দিবা। আমি বুঝলাম কেমনে এই সূত্রটাই পড়বে, আমরা যখন সূত্র শিখেছিলাম তখন আমরা কিন্তু শিখে আসছিলাম যদি এন এর ভ্যালু 30-এর থেকে বড় হয় তবে এই সূত্রটা বসবে, এবং এটা কার জন্য? জেড। আর 30-এর থেকে ছোট হলে কোনটা বসতো? টি এর সূত্রটা। টি এর কোন সূত্রটা? এই সূত্রটা। সো আশা করি তোমাদের বুঝাতে পারছি। সো চলো আমরা আরো আগাই, আমরা আরো কোশ্চেন সলভ করি। কাহা হবে তো হ্যাঁ, এখন আমরা সলভ করবো 10.13টা। এই কোশ্চেনটা কি বলছে? এখানে আবারও দুই ধরনের ডাটা দেওয়া আছে, যেখানে মান কি 30 থেকে ছোট। 30 থেকে ছোট মানে আমাদের ওই টাইপের সূত্রটা বসবে যেটা এখানে দুই ধরনের ডাটা থাকে এবং মান 30 থেকে ছোট আসে। তো ধরলাম দেখো এই যে আগে তুমি লেখলা কি কি দেওয়া আছে, তারপর তোমার যে এক্স স্কোয়ার মানটা লাগবে, ক্যালকুলেশন করে নিলা, এক্স বার লাগবে, লাগবে কথা, আমাদের সূত্র বসবে কোনটা? এইটা। তো সেই সূত্র কখন বসে? যখন এন ইকুয়াল টু দুই ধরনের ডেটা থাকে এবং দুই ধরনের ডেটার এন এর মানই 30 থেকে ছোট থাকে। সো আশা করি ম্যাথ গুলো বুঝতে পারছো। যে সূত্রের খেলা, তুমি যত ভালো সূত্র পারবা তত ভালো এখানে প্র্যাকটিস হবে। যেমন এই 10.4 ম্যাথটাই পড়ো। টুথপিক ম্যানুফ্যাকচার ওয়ান এভরি বক্স অফ কন্টেন্ট এক্স্যাক্টলি অন এভারেজ 500 টুথপিক। ভালো কথা। তাহলে কি বললো? সেটা প্রত্যেকটা বক্সে এক্স্যাক্টলি অন এভারেজ 500 টুথপিক থাকবে। আচ্ছা ভালো। ইন আ র্যান্ডম স্যাম্পল 25 বক্স, মিনিট 498। তো বলছে 500 টুথপিক থাকা লাগবে। তুমি মিন বাই করে দেখছো, মানে এক্স বার বাই করে দেখছো, আর 94টা আছে। সো এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও পাইছো। সো এখানে দেখো তো এন এর মান কি? স্যাম্পল কত? 25টা, আর র্যান্ডম স্যাম্পল 25টা। এন এর ভ্যালু 30-এর থেকে কম, ভেরিয়েন্স দেওয়া নাই। সো কোন সূত্রটা পড়বে বলো তো? এই আমাদের প্রথম, দেখো তো এই यहाँ पर क्या हो गया बे? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, তো সূত্র কোনটা বসলো? ওইটা সেক अगेन। আমরা চলো সূত্রটা আবার দেখে আসি। যত ভালো মতো সূত্র বুঝিব তত ভালো মতো আমরা অ্যান্সার করিতে পারিব। এই চ্যাপ্টারটাকে অসময় কি যে প্যারা খাচ্ছিলাম, কতবার যে সূত্র মুখস্থ করেছি। দেখো আবারও এই কোশ্চেনটা চলে আসলাম। যখন
আমাদের স্ট্যান্ডার্ড ডেরিভেশন আমরা জানা থাকবে, যখন এই যে ভেরিয়েন্সের মানটা দেওয়া থাকবে, যখন আমার এই মানটা জানা থাকবে, তখন কোন সূত্র বসবে? এইটা, উই ডু নট কেয়ার অ্যাবাউট এন এর মান বড় নাকি ছোট। তো দেখছো, বারবার কিন্তু আমাদের থার্ড টাইপটা আসতেছে। এক্সাম হলেও আমাদের এরকম থার্ড টাইপটা দিয়ে দিবে, আমরা টাইপ 1 বা টাইপ 2 ধরে করে দিয়ে চলে আসবো। তো দেখছো, এই কোশ্চেন গুলা ভালো মতো পড়বা। যখন এই স্ট্যান্ডার্ড ডেরিভেশন বা ভেরিয়েন্স দেওয়া থাকবে, যেটাই দেওয়া থাকুক, দেওয়া থাকলে টুক করে সূত্র বসবে কোনটা। 10.4টা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে যখনই দেওয়া থাকবে সূত্র বসবে এইটা। ঠিক আছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড ডেরিভেশন কিংবা ভেরিয়ান্স যেটাই দেওয়া থাকুক সূত্র বসবে এইটা। নাও 10.15টা পড়ি কি বলছে। আচ্ছা, স্যাম্পল করছি 12টা, ভালো কথা। এন 30 থেকে ছোট আছে, দেখে দেখে না ভেরিয়েন্স দেওয়া আছে কিনা। স্যাম্পল পড়ছে ডু ইউ থিঙ্ক, না এখানে ভেরিয়েন্স দেওয়া নেই। সো কোন টাইপটা বসবে? সে আমাদের টাইপ 1 মানে টি এর সূত্রটা। দেখো তো কি করেছি, এই দেখো টি এর সূত্রটা বসেছি। সো বুঝতে পারতেছো, জাস্ট তোমাকে কোশ্চেন পড়তে হবে, দেখতে হবে কি কি দেওয়া আছে আর কোন সূত্রটা পড়ছে, এতটুকুই। এইবার আমরা টাইপ 2 পড়বো, যেখানে কোশ্চেনে প্রপোর্শন দেওয়া থাকবে। আরেক ধরনের টাইপের সূত্র। এতক্ষণ তো আমরা এন এর উপর ভিত্তি করে সূত্রগুলো শিখছি, ভেরিয়েন্সের উপর ভিত্তি করে সূত্রগুলো শিখছি, বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের উপর ভিত্তি করে সূত্রগুলো শিখছি। এখন শিখবো প্রপোর্শন। প্রপোর্শন জিনিসটা কি? প্রপোর্শনটা হলো, আমার কাছে কিছু ধরো স্যাম্পল আছে, সেই স্যাম্পলের মধ্যে আমি কিছু জিনিসকে মার্ক করতেছি। মানে বলতেছি আমার কাছে 10টা আপেল আছে, এর মধ্যে গ্রিন আপেল কয়টা আছে, তার মানে আমি স্যাম্পলের মধ্যেও আরো ভিতরে ঢুকতেছি। আমি এমনি বললাম, ডিরেক্ট না কোশ্চেনে প্রপোর্শন কথাটা উল্লেখ থাকবে, না কোশ্চেনটা এমন বলা থাকবে যে আমার ক্লাসে 100 জন এ প্লাস, 100 জন গ্রেড পাইছে, তার মধ্যে এ প্লাস কজন পাইছে। যখন আমি একটা স্যাম্পলের মধ্যে আরো গভীরে যাচ্ছি, সেই পার্টটাকে বলা হয় প্রপোর্শন। সো কোশ্চেনটা কেমন হয় দেখি। স্যাম্পল 15 স্টুডেন্ট, এনএ হলো দেওয়া আছে, সিলেক্টেড ফ্রম গ্রুপ 100 জনের একটা গ্রুপ। এই দেখো তোমার 100 জনের স্টুডেন্টের মধ্যে একটা গ্রুপ অফ স্টুডেন্ট নিছে, তাহলে কি প্রপোর্শনের ম্যাথ না এটা? দেখো তো, তারপর কি গ্রেডটা দেওয়া আছে। ডু ইউ থিঙ্ক 10% স্টুডেন্ট গ্রেডে এইছে, তাহলে এই যে 10% এটা হলো আমাদের সেই পি নটের মান। এতক্ষণ যেমন আমরা এইচ নট শিখছি প্রপোর্শনে পি নট লিখে, এটা পি নটের মান। তাহলে দেখো তো, এই যে আমার যে ডেটা দেওয়া আছে, দেখো এখানে এ কয়জন পাইছে, এই একজন এ পাইছে, এই একজন এ পাইছে। যে ডেটা সেট দেওয়া থাকবে সেখানে যে ডিজায়ার্ড যে আউটপুটটা সেটা গুনবো কয়টা আছে, এই যে দুইটা না। সো ছোট হাতের এ ইকুয়াল টু 2। কেন এটা লাগবে ভাইয়া? লাগবে আমাদের সূত্রের সময় লাগবে। দেখো সূত্রটা কি? সূত্রটা হলো, প্রপোর্শনটাকে বুঝে আসি। প্রপোর্শন 3 ধরনের সূত্র শিখবো: সিঙ্গেল প্রপোর্শন, ডাবল প্রপোর্শন, মোর দ্যান 2 প্রপোর্শন। সো 3 ধরনের সূত্র শিখবো, কি কি শিখবো? সিঙ্গেল, ডাবল, মোর দ্যান 2। ঠিক আছে, আর এখানে এন এ মান 30 থেকে বড় বা ছোট কোনো কাহিনী নেই। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের এই যে পি এর ভ্যালু কিভাবে বের করবো? পি নট তো আমাদের হাইপোথিসিসের মানটা, যেটা কোশ্চেনে বলবে 10%, সো পি ইকুয়াল টু 0.10। সো মানে পি নট ইকুয়াল টু 0.10। সো পি এর সূত্র কি? এ ডিভাইডেড বাই এন। এ কিভাবে পাবো? এই দেখো কতজন এ পাইছে? 2 জন, সো ইকুয়াল টু 2। এভাবে কোশ্চেনে ডিরেক্ট পড়লে আমরা এই মানটা খুঁজে পাবো। সো মানগুলা বুঝছো, এবার চলো ম্যাথটা সলভ করি। এই যে পি নটের মান বসেছো, হ্যাঁ এটা সত্য, না এটা মিথ্যা। দেন যে সূত্রটা বসবে, যেহেতু সিঙ্গেল প্রপোর্শন বলছে, এই সূত্রটা বসবে। জাস্ট বসাইছো, মানগুলা ক্যালকুলেশন করেছো আর দিয়ে দিছো। দেখো পি নট ইকুয়াল টু যদি 10% হয়, তাহলে কিউ নট ইকুয়াল টু কি? 1 মাইনাস 10%, এখন তো 90%। জাস্ট বসাইছো আর ক্যালকুলেশন করেছো। দেখছো, এন ইকুয়াল টু কিন্তু 15। অনেকে ভুল করে এন ইকুয়াল টু 100 লিখে দিবা না, 100 জনের মধ্যে 15 জনের স্যাম্পল নিছে, স্যাম্পল সাইজ কত? 15 না? সো এন ইকুয়াল টু হবে 15। আশা করি প্রপোর্শনের প্রথম ম্যাচটা বুঝতে পেরেছো। চলো আমরা এটা প্র্যাকটিস করি। ইন আ ক্লাস 30 জন স্টুডেন্টের মধ্যে 12 জন আর লেফট হ্যান্ডেড। দেখো পড়ো কিন্তু, 30 জনের মধ্যে 12 জন লেফট হ্যান্ডেড, ভালো কথা। আর রিসার্চার ক্লেইম দ্যাট প্রপোর্শন, এই যে কোশ্চেনের প্রপোর্শন বলছে, প্রপোর্শনের ম্যাথ লেফট হ্যান্ডেড স্টুডেন্ট ইন জেনারেল পপুলেশন আর 0.35। তার মানে কি একটা রিসার্চার ক্লেম করেছে, এটা হাইপোথিসিস দিছে। তো এখানে পিনটের মানটা পেয়ে গেলাম
যখনই কিছু একটা হাইপোথিসিস দিবে বা কিছু একটা অ্যাজিউম করবে তখন সেটা কি, সেটাই তো আমাদের হাইপোথিসিস। তো পি নটের মান পেয়েছি। তারপর কি বললো, টেস্ট ওয়েদার প্রপোর্শন অফ দি লেফট হ্যান্ড স্টুডেন্ট ইন দি ক্লাস ইজ ডিফারেন্ট ফ্রম এত 5% সিগনিফিকেন্ট লেভেল। আচ্ছা, অনেক কথা বলছে। আমরা পি নটের মান পাইছি, আমরা এর ভ্যালু পেয়ে গেছি, এ ইকুয়াল টু 12। ভাইয়া এ ইকুয়াল টু 12 এটা কিভাবে বুঝলেন? এই কোশ্চেনটা বুঝো, এতগুলো ছেলের মধ্যে 2জন এ পাইছে, কোশ্চেন এতে ডিরেক্ট বলতে দিত 2টা ছেলে এ গ্রেড পাইছে, সো আমরা এ ইকুয়াল টু 2 ধরছি না। তো এখানে বলে দিছে 30জন স্যাম্পলের মধ্যে 12জন লেফট হ্যান্ডেড, তাহলে এ ইকুয়াল টু 12 না? আমাদের কি একটা স্যাম্পল সাইজের মধ্যে একটা স্পেসিফিক করা 10টা আপেলের মধ্যে 4টা গ্রিন আপেল, 12টা ছেলের মধ্যে 6জন এ প্লাস পাইছে, বা 30টা ছেলের মধ্যে 12টা লেফট হ্যান্ডেড, ছোট প্রশ্নগুলো কি এর ভ্যালু না? সো জাস্ট বসাবা, ক্যালকুলেশন করবা, ভ্যালু যদি ছোট হয় অ্যাকসেপ্টেড, বড় হলে রিজেক্টেড। ওকে, আবার একটা আমাদের প্র্যাকটিস আছে, আমরা সব ক্লাসে ম্যাথ করবো। এখানে বলছে ড্রাগ প্রবলেম ইন হাই স্কুল। আচ্ছা আচ্ছা, 85টা ছেলে এবং 70টা মেয়ার কোশ্চেন। দেখো তো এখানে কয়জন ডেটা, 2জন ডেটা নিয়ে কাজ করছে না? ডাবল প্রপোর্শন না? দেখো তো সূত্র কোনটা বসবে, তখন ডাবল প্রপোর্শন বলবে, সূত্র বলবে এইটা। সূত্রটা কি, P1 মাইনাস P2 ইন্টু PQ 1/N1 বাই 1/N2। পি এর সূত্রটা কি দেখো, আগে একটা এ বাই এন ছিল, এখন 2টা, সো A1 প্লাস A2 N1 প্লাস N2। দেখছো পিকটা কিন্তু খুব একটা ডিফারেন্স, 2টা বলে 2টা। ডিফারেন্সটা কোথায়, সূত্রের ক্ষেত্রে। এখানে নর্মাল পিকিউ ছিল, এখানেও পিকিউ আছে, আর এখানে 1/N1 1/N2। সো সূত্রগুলো একটু কম্পেয়ার করে একবার খাতা লিখলেই মুখস্থ হয়ে যাবে। তো কোথায়, এই যে টাইপ 2 ডাবল প্রপোর্শন, ডাবল প্রপোর্শনের ম্যাথ। প্রথমে ম্যাথটা যে হাইপোথিসিস ঘোষণা করলা, টেস্ট স্ট্যাটিস্টিক যাইলা, সূত্রটা বসাইলা। সো P1 এখানে P1 এর ভ্যালু বের করলা প্রথমে, তারপর P2 এর ভ্যালু বের করলা, তারপর P এর ভ্যালু বের করলা, তারপর Q এর ভ্যালু বের করলা। Q ইকুয়াল টু 1 মাইনাস P, সেটা P পাইছি, তো এটা বাদ দিয়ে দিছি 1 থেকে। সো তারপর জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসায় দিলাম, দেন ক্যালকুলেশন করলাম। যে ভ্যালুটা পাইছি সেটা টেবিল ভ্যালু থেকে বড়, দ্যাটস ওয়াই এইচ নট ইজ রিজেক্টেড। বড় হলে রিজেক্টেড, ছোট হলে অ্যাকসেপ্টেড, এই তো। ওকে ওকে, নেক্সট কোশ্চেনটা পড়ি। A university want to check if male or female student, আচ্ছা আচ্ছা, আউট অফ 90 মেল স্টুডেন্ট 60জন অনলাইন প্রেফার করে। তাহলে দেখো এটা A1 এর ভ্যালু, ঠিক আছে, এইটা N1 এর ভ্যালু। 80টা ফিমেল স্টুডেন্টের মধ্যে ইনটু ভ্যালু পেয়ে গেছো 50জন মেয়ে আবার অনলাইন ক্লাস চায়। সো এটা A2 এর ভ্যালু, ভ্যালুগুলা দিছে, জাস্ট এখন ক্যালকুলেশন করে বসায় দিব। এই দেখো, এই যে P1 বের করবা আগেবারের মতো, P2 বের করবা, পরে P বের করবা, A প্লাস A1 ডিভাইড বাই N1 প্লাস N2, জাস্ট ক্যালকুলেশনস। কোশ্চেন পড়বো, আইডেন্টিফাই করব কোন ধরনের সূত্র পড়তে পারে, তাই সূত্রগুলো বসাবো। সো এই সম্পূর্ণ ম্যাথ দক্ষতা তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। এইবার এই কোশ্চেনটা পাওয়ার ট্রাই করে, কোশ্চেনটা কি বলছে, এবার ডেটা ধর কয়টা, 1টা 2টা 3টা 4টা, ডেটা মোর দ্যান 2 না? যখনই ডেটা মোর দ্যান 2 পড়বে তখন আমাদের কোন সূত্র পড়বে, দেখো তো, আমাদের তখন প্রপোর্শনে এই যে ডেটা যদি সিঙ্গেল হয় এই সূত্র, ডেটা যদি সিঙ্গেল হয় এই সূত্র, যদি 2টা ডেটা থাকে এই সূত্র, মোর দ্যান 2 হলে এই মহাশয়ের সূত্র। চলো সূত্রের একটু আমরা দেখি, অপারেশন করি, এই সূত্রটা কি কিভাবে বুঝবো। সূত্র এখানে এটা, অনেকে আমরা এনটা মিস করি, এই জিনিসটা মিস করবো না। অনেকে করি কি, জাস্ট যে এইটুক লিখে দিয়ে আসি, এই মাইনাস এনটা ভুলে যাই। সো আগে মাইনাস এন লিখবা। সো 0i মানে কি, 0i মানে হলো এই যে প্রত্যেকটা যে ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুগুলোর স্কয়ার। কোথায় গেল, আরে হ্যাঁ, 0 স্কোয়ার মানে কি, এই যে ভ্যালুগুলো থাকবে তার স্কোয়ারের যোগফল। আচ্ছা, এন এর ভ্যালু মানে কি, এই যে যে টোটাল ভ্যালু থাকবে। আচ্ছা ভাই, E1 এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবো, চলো আমাদের ম্যাথ দেখি আমরা। সো প্রথমে তো হাইপোথিসিসটা বলবা, এখানে হাইপোথিসিসটা দেখো একটু ভিন্ন। আমরা বলি P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু P2 P3 ইকুয়াল টু P4, আর H1টা দেখো এখানে ভিন্ন। আগে যেমন
কোশ্চেনটা কি বলছে, আর দি প্রপোর্শন অফ দি ডিফেক্টিভ কম্পিউটার ডিফার ফ্রম দি ল্যাবরেটরি সিমিলার, মানে এগুলা কি একে অপর থেকে আলাদা, এটা আমাদের কোশ্চেন। আমরা এটা লিখছি যে প্রথমে বলছি সবগুলা সমান সমান, তারপর বলছি কি না যে কোনো একটা ভিন্ন হতেই পারে। এইটা এই যে প্রথমে বলছি না সব সমান, তারপর বলছি একটা ভিন্ন হতে পারে। আমরা জাস্ট হাইপোথিসিসটা দাঁড় করাইছি। এখানে তোমাদের কনফিউশন থাকতে পারে, মনে রাখবা যখন একাধিক ডাটা দিবে কোশ্চেনটা এমন হয় যে সবগুলো ডেটা কি সেম, মানে তাদের কি তোমার যে ডিফেক্টিভ কম্পিউটার সেটা কি প্রপোর্শনটা কি সেম নাকি ভিন্ন। তো প্রথমে বলবো সেম, কি হলো, প্রথমে বলবা সেম, তারপর বলবো না এটা ভিন্ন। ওকে, দূর করলাম, তারপর ডিভাইড করবো। তো ই এর ভ্যালু মানে কি, ই ইকুয়াল এন বাই কে, ই ইকুয়াল এন বাই কে। ভাইয়া এন এর ভ্যালু কোনটা, এন মানে হলো টোটাল ভ্যালু, এন মানে হলো টোটাল ভ্যালু, আর কে মানে কত, কয়টা ভ্যালু আছে, একটা দুইটা তিনটা চারটা। সো ই ইকুয়াল টু এন বাই কে, এন ইকুয়াল টু 40, কে ইকুয়াল টু 4, 1 2 3 4। সো ই ইকুয়াল টু 10, দ্যাটস ওয়াই দেখো এখানে ই ইকুয়াল টু 10 বসাইছে। এই যে এখানে লেখা হচ্ছিল কিন্তু। ওকে, জাস্ট পরে ভ্যালু ক্যালকুলেশন করবা আর ইন দিয়ে হাইপোথিসিসটা মিলাই দেখবা যে ভ্যালু ছোট নাকি বড়। সো বারবার বলছি তোমাদের সূত্রগুলো ভাইয়া ভালো মতো একটু আয়ত্ত করো। ভাইয়া এই ভ্যালুটা কোথায় পাবো, এই যে আমাদের এই টেবিল থেকেই পাবো। সো কোশ্চেনে দাও, কোশ্চেনে কোথায় ভ্যালু অফ সিঙ্গল 0.5, এটা এফ, এটা না, এটা মনে হয় ডিগ্রি অফ ফ্রিডম, এখান থেকে দাও আমি মিলা দেখাচ্ছি। ইয়ার ভ্যালু কত, 3 স্কোয়ার। ওইটা সেক, আচ্ছা দাঁড়াও আমি এটা খুঁজে বের করে নিই আগে। এই যে খুঁজে পেয়েছি, আমরা এটা ইউজ করছি। হ্যাঁ এতগুলো টেবিলের মাঝে আপনি এটাই কেন ইউজ করলেন। আচ্ছা আমাদের দেখো কোশ্চেনে তো কোনো কিছু বলা নাই যে কত পার্সেন্ট হবে, তাই না। কোশ্চেনে হয় যে এমন ভাবে বলে দেয় যে 0.05% সিগনিফিকেন্স, এভাবে না কোশ্চেনে বলে দেয়। আর নয়তো আমাদের এক্সামিটি দেয় এরকম জাস্ট একটা টেবিলে দেওয়া থাকবে। সো প্যারা কোনো কারণ নেই, জাস্ট তুমি মিলাবা। আমাদের কার মান লাগবে দেখো তো, আমরা এখানে কার মান খুঁজতেছি, এক্স থ্রি স্কোয়ার। সো এই যে এখানে যাবা থ্রিতে যাবা, পরে থ্রি এর যে মানটা থাকবে সেটা এখানে নিয়ে বসাই দিবা, দ্যাটস ইট। এটাই হলো টেবিল ভ্যালু বের করার নিয়ম। আর আমরা দেখলাম আমাদের যে ক্যালকুলেটিভ ভ্যালু বের হয়েছে তার টেবিল ভ্যালু থেকে ছোট, তাই বললাম ইটস নট ইজ অ্যাকসেপ্টেড। ওকে, দেখো এখানে আরেকটা টাইপ, টেবিল ভ্যালুটি একটা ম্যাথ টাইপ। যদি তোমার টেবিলটা এমন টাইপের থাকে এবং হাইপোথিসিস চায়, দেখো 2 into 2 না, আমার দুই ধরনের টাইপ আছে, অনেকগুলো টাইপ। এই হলো 2 into 2 টাইপ, কিংবা n into n টাইপ, যেখানে n এর ভ্যালু একে অপরের সমান না। এই ধরনের দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হলো n এর ভ্যালু একে অপরের সাথে সমান, আর একটা হতে পারে সমান না। এখানে 2 into 2 না, তো সূত্র বসবে এইটা। যদি সমান না হয় তবে যেমন এখানে দেখো তো 2 into 4 না, এই ধরনের ক্ষেত্রে সূত্র বসবে এইটা। এই হলো লাস্ট টু টাইপ আছে। তো চলো দুটো টাইপ দেখি, তাই আমাদের এই বজ্জার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো যদি এমন ধরনের চ্যাপ্টার থাকে ডিনোট করবা, এটাকে ধরো এ ধরবা, এটাকে বি ধরবা, এটাকে সি ধরবা, এটাকে ডি ধরবা। সূত্রটা কি, এ ইন্টু ডি মাইনাস বি ইন্টু সি স্কোয়ার, বুঝছো। আচ্ছা এই টার্মগুলো বলে দেখে আমার লেখা আছে কিনা, হ্যাঁ এই শূন্য মতো লেখা আছে, এখান থেকে বুঝে। তাহলে দেখো এ ইন্টু ডি, এই যে এ ইন্টু ডি, তারপর বি ইন্টু সি পাই গেছে। এখন এই এটা বুঝো, এই দুইটার টোটালটা কোথায় লেখা আছে, এইটা না, তাহলে এইটা মানে কি এ প্লাস বি না, ঠিক একই ভাবে এইটা মানে কি সি প্লাস ডি না, ঠিক একই ভাবে এইটা মানে কি এ প্লাস সি না, এই দুইটা যোগফল এখানে লেখা না। আবার এইটা মানে কি বি প্লাস ডি না। তো এই টার্ম গুলা কি এখানে লেখা না, বসায় দিবা। আর এই যে সব সব টোটাল মানে কি এইটাই এর না। তো দেখছো কোশ্চেন দেখে ফাইন্ড আউট করলাম এ বি সি ডি, এই দুইটা যোগফল এখানে লেখা, সো এ প্লাস বি।
এই দুইটা যোগফল এই পাশে লেখা সি প্লাস ডি, এই কলামের যোগফল এখানে লেখা এ প্লাস সি, এই কলামের যোগফল এখানে লেখা বি প্লাস ডি, আর টোটাল এখানে এনটা লেখা। সো যেটা আছে জাস্ট গুণ করে বসায় দিবা, আর ইন্ডিয়ান হাইপোথিসিসটা দেখায় দিবা। ঠিক আছে, এই সূত্রের হাইপোথিসিস হলো এইটা, মানে টেবিল ভ্যালুর যে সূত্রটা। হ্যাঁ, বিশাল বড় চ্যাপ্টার, কত সূত্র। লাস্ট টাইপ অফ ম্যাথ অফ হাইপোথিসিস, এর দ্বারা আমরা হাইপোথিসিস শেষ করব। অনেক ধরনের ডেটা থাকবে যেখানে এন নট ইকুয়াল টু এন হবে। যদি এমন টাইপের ডেটা থাকে তাহলে কিভাবে করব? প্রথমত তখন তো এবিসিডি করছি না, এখন কিভাবে করব বুঝো। আমাদের এই টেবিলটাকে আমরা এইভাবে সাজাবো। কিভাবে সাজাবো দেখো, কিভাবে করি। 75 আমরা ধরো এই কলামে মান বের করব, তাহলে এই পাশের ইনটু এইটা ইনটু ডিভাইড বাই 200। কি বললাম, যখন আমরা এই কলামটা বের করব তখন এই যে T1 ইনটু এই নিচেরটা ডিভাইড বাই এইটা। হ্যাঁ বুঝলাম না, আচ্ছা ধরো তুমি এই কলামে আনসার বের করতেছো, ধরো তুমি এই কলামের আনসার বের করতেছো, তাহলে কি হবে 125 ইনটু 50 ডিভাইড বাই 200, মানে রো বরাবর টোটাল ইনটু কলাম বরাবর টোটাল ডিভাইড বাই 200, মানে ডিভাইড বাই এন। এটা হলো বের করার সূত্র। ঠিক দেখো আমরা প্রত্যেকটা এভাবে কাজ করি। যেমন এই টেবিলের জন্য 75 ইনটু 30 ডিভাইড বাই 200, এই দেখো T1 ইনটু T6 ডিভাইড বাই এন। সো এভাবে করে এই টেবিল থেকে তোমাকে এই টেবিলটা ক্রিয়েট করতে হবে। এক দুই ক্রিয়েট করার পর আমাদের সূত্রে খেলা। সূত্রে খেলা কি, এখন এই যে টেবিল ভ্যালু পাইছো দেখো, আর এটা অরিজিন ভ্যালু কত 8 না, দেখো এটা অরিজিন 8 আর আফটার ক্যালকুলেশন 9.5, এটা অরিজিন 22 আফটার ক্যালকুলেশন এইটা। এইটা আমরা সূত্রতে বসাবো কিভাবে দেখো, অরিজিন বাই নিউ ভ্যালু, অরিজিন স্কোয়ার বাই নিউ ভ্যালু, অরিজিন স্কোয়ার বাই নিউ ভ্যালু। এটা অরিজিন কত দেখো 25, সেভাবে দেখো এটা থাকবে নিচে আর তার উপরে থাকবে অরিজিন স্কোয়ার। এইভাবে এই 8টা ভ্যালু এখানে যোগ আকারে বসাবা, ইন্ডিয়ান -20। এইটাই হলো এই সূত্রের মিনিং। তো সুন্দর করে আগে সূত্রটা লিখবা, তারপর এভাবে টেবিল ভ্যালু থেকে ভ্যালু করে নিয়ে ক্যালকুলেশন করে বসাবা। আশা করি বুঝতে পারছো যেভাবে কিভাবে করব। 8 ডিভাইডেড বাই 8 স্কোয়ার ডিভাইড বাই এই যে 8 স্কোয়ার ডিভাইড বাই এত, তারপর প্লাস 22 স্কোয়ার ডিভাইড বাই এত, 25 স্কোয়ার ডিভাইড বাই এত, দেখো এভাবে লিখতেছি। আবার 20 স্কোয়ার ডিভাইড বাই এত, তারপর 17 স্কোয়ার ডিভাইড বাই এত। সো ইন দি এন্ড এই 8টা ভ্যালু তোমাকে এখানে বসায় যোগ করতে হবে এবং সর্বশেষ মাইনাস এন করতে হবে। এই তো সূত্র, আর এই তো টেবিল ভ্যালু। সো ভাইয়া যতগুলা ম্যাথ দেখাইছি তোমাদের কাজ থাকবে প্রত্যেকটা ম্যাথ সূত্রগুলো আগে খাতায় লেখা, তারপর সেই সূত্রগুলো অ্যানালাইসিস করা, দেন ম্যাথ করতে বসা, তাহলে বেটার সলিউশন পেয়ে যাবা। বাকি ম্যাথগুলো এখানে সলিউশন দেওয়া আছে, যেহেতু সেম টাইপ আর দেখাচ্ছি না, আশা করি তোমরা পারবা। চলো মুভ অন করি আমাদের নেক্সট ম্যাথ চ্যাপ্টার, যার নাম হলো কোলোরেশন। একটা শান্তি একটা চ্যাপ্টার পাবা, একটা টেবিল ভ্যালু, বাট একটা টেবিলেই খেলা শেষ। আর আমাদের এখান থেকে ওবি আসছিল। সো এখানে ভাইয়া কি কি করতে হবে শোনো। প্রথমে এখানে তো কোলারেশনের ম্যাথ করতে হবে, কোলারেশন। তারপর হলো এখানেও টাইপ 2 তে হাইপোথিসিস আছে। আগে বলি এখানে কি করতে হবে। প্রথমে তো কোলারেশন ক্যালকুলেশন করতে হবে, তারপর বলতে হবে পজিটিভ নাকি নেগেটিভ, তারপর টাইপ 2 তে আমাদের হাইপোথিসিস ক্যালকুলেশন করতে হবে, তারপর দুটো টাইপ গেল। তারপর হলো ফিট অ্যান্ড রিগ্রেশন লাইন, এটা হলো টাইপ 3। মানে একটা ম্যাথে কিন্তু আমাদের এতগুলো একসাথে করতে হতেও পারে। 4 নম্বর হলো রিগ্রেশন লাইনের হাইপোথিসিস, এখানে কনফিউশন খেও না, এটা হলো নর্মাল হাইপোথিসিস, এটা হলো রিগ্রেশন লাইনের হাইপোথিসিস। ঠিক আছে, নর্মাল হাইপোথিসিস বের করতে হতে পারে,
রিগ্রেশন লাইন বের করে সে লাইন বা হাইপোথিসিস বের করতে হতে পারে। সো কয়টা পয়েন্ট পাইলা? 4টা। দেখি তো আরো পয়েন্ট আছে কিনা। 4টা। না, আমাদের ভাগ্য খুবই ভালো, আমাদের মোট 4টাই করতে হবে অন্তত এই ম্যাথের জন্য। সো বলতে পারো খুব ইজি একটা চ্যাপ্টার, 4টা সূত্র মুখস্থ করেই 10 মার্ক। সো এই চ্যাপ্টার কি কখনোই ছাড়া যাবে না। কস 9 দেখছো 10 দেখছো, বজ্জাত চ্যাপ্টার, বিশাল বিশাল সূত্র। চলো পরে চ্যাপ্টারটা কিভাবে কি করতে হবে। যদি আমরা চ্যাপ্টারটা একটু বের করি, স্লাইড 11, কোশ্চেন কেমন আসে। ও আরেকটা কথা, এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা দেখা যেটা ওবিতে আসে, এইটুকু সেম বাই সেম, এটা আমাদের সময় আসলে বুঝছো। এই যে এইটুকু সেম বাই সেম, তোমাকে জাস্ট এইটুকুই প্রমাণ করে দেখাইতে হবে। এরকম কি করবা, এখানে ভাই কি করছে, এক্স একটা ভেরিয়েবল স্যাম্পল ধরবা, ওয়াই একটা স্যাম্পল ধরবা, তার কোলারেশন বের করবা যেটা মানা যায় 1। তারপর এখানে এই ভ্যালু মানে আমরা ম্যাথ করলে এগুলো বুঝতে হবে, বুঝছো, মানে এই সবগুলো ভ্যালু ক্যালকুলেশন করে বের করতে হবে। আবার r=-1 প্রমাণ করতে হবে, কিভাবে করবা, 1 2 3 ধরবা, 9 6 3 ধরবা, ক্যালকুলেশন করবা, মান বের করবা। মানে তোমাকে r=1 একবার দেখাইতে হবে, r=-1 একবার দেখাতে হবে, এটা ওবিতে আসে। সো এটা আগে থেকে বলে রাখলাম, ম্যাথ কথা বুঝে যাবা। হ্যাঁ, ম্যাথটা কেমন আসে, ম্যাথটা এমন আসে দেখো। একটা প্রবলেম দেওয়া থাকে কি, এমন প্রবলেম দিয়ে বলে কি কোলারেশন কোএফিসিয়েন্ট বের করতে এবং তার হাইপোথিসিস। প্রথমটা বুঝো, কোলারেশন কোএফিসিয়েন্ট এবং তার হাইপোথিসিস। তারপরে এই যে আরেক ধরনের আসে কি, রিগ্রেশন লাইন বের করতে বলে এবং তার হাইপোথিসিস। সো হাইপোথিসিস কয়টা আছে, একটা হলো এই যে এক ধরনের ম্যাথ কি চায়, কোলারেশন এবং তার হাইপোথিসিস। ওই যে বললাম দুই ধরনের সিস্টেম আছে, একটা হলো লাইন বের করতে বলে এবং তার হাইপোথিসিস বের করতে বলে এবং তার সিগনিফিকেন্স রিগ্রেশন বের করতে বলে। এই 2 টাইপ অফ ম্যাথ আমরা এখানে পাবো। তো এখানে যে এক্সাম হলে ঠিক এমন করে ম্যাথ দেওয়া থাকে, দেখো প্রথমে তুমি কোলারেশন বের করবা, তার হাইপোথিসিস বের করবা, পরে সেইটা রিগ্রেশন লাইন বের করবা, তার হাইপোথিসিস বের করবা এবং তার কোএফিসিয়েন্ট এস্টিমেট করবা। সো এই যে 3 ধরনের টাইপের ম্যাথের কথা বলছি, একসাথে এমন কোশ্চেন আসতে পারে। সো যেহেতু অল্প সূত্র শিখে ম্যাথটা হয়ে যাবে, চলো ম্যাথটা করার প্রতি ফোকাস করি। সো প্রথম একদম ইনিশিয়াল, ওকে, আই নিড আ হাইড্রেশন ব্রেক। ওকে, হ্যাঁ, একদম প্রথম যে কোশ্চেনটা, এই যে কোলারেশন কোএফিসিয়েন্ট, এইটার সূত্রই হলো এই যে এটা, SPXY ডিভাইড বাই SSX SSY। SPXY কিভাবে বের করে, এই যে সামেশন অফ XY মাইনাস সামেশন অফ X ইন্টু সামেশন অফ Y ডিভাইড বাই n। সো SSX কিভাবে বের করে, এই যে স্কোয়ারের সামেশন ইনটু, এই যে সূত্রগুলো ভালো খেয়াল করো, স্কোয়ারের সামেশন, আর এটা হলো কি সামেশন স্কোয়ার। মানে জিনিসটা কি বুঝায় দেখো, ধরো 1 2 3, সো এইটা মানে কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ঠিক আছে, এইটা মানে এইটা। আর যদি এইটা মানে বলি, তার মানে কি 1 প্লাস 2 প্লাস 3, আগে সামেশন করব, তারপর পুরো অ্যান্সারটা স্কোয়ার করব। সো বুঝতে পারছি আমাদের পার্থক্যটা, এটা কি স্কোয়ারের যোগফল, এটা কি আগে সামেশন করব, তারপর তার হোল স্কোয়ার করব। সো আশা করি পার্থক্যটা বুঝাইতে পারছি। সো যদি এইটুকু বুঝতে পারি, আশা করি তার পরের লাইনটা আমরা পারবো। এই যে এখানে SSY মানে কি স্কোয়ারের যোগফল, যোগফলের স্কোয়ার ডিভাইড বাই m। সো জাস্ট এই মানগুলোকে বের করে আরে বসায় দিলেই হয়ে যায়। সো আরে অ্যান্সারটা পজিটিভ আসলে পজিটিভলি কোলারেটেড, নেগেটিভ আসলে নেগেটিভ কোলারেটেড, এতটুকু কমন লিখতে হয়। এই যে এখন এই কোশ্চেনটা পড়ো, প্রথমে তুমি তো কোলারেশন বের করে ফেললা, টেবিলে যে ভ্যালুটা দেওয়া আছে কোলারেশন বের করছো। এই কোলারেশনের আবার একটা কি আছে, হাইপোথিসিস আছে। সেটা কিভাবে বের করে, সেটা বের করে হলো এই যে সূত্রটা কি, T=r ভালো মতো মুখস্থ করবো, n-2 ডিভাইড বাই √1 - r²। এখানে টেবিল ভ্যালুটা কি n-2, মুখস্থ ছাড়া গতি নেই। ঠিক 10 চ্যাপ্টারে আমরা পড়ছি, আগে লিখবো হাইপোথিসিস ইকুয়াল টু 0, তারপর লিখবো না
শূন্যের সমান না, তারপর আমরা সূত্র বসাবো, যদি ভ্যালুটা ছোট আসে বলবো অ্যাকসেপ্টেড, যদি বড় আসে বলবো রিজেক্টেড। বুঝছো? চলো এটা ম্যাথ করি। সো ভাই এখানে এগুলা কেন বের করলাম আমি একটু পরে এগুলো জানবো। কজ আমাদের দেখো একদিন শেষে কি আমাদের এই ডেটাগুলো দেওয়া থাকবে, সেখানে আমাদের এক্স স্কোয়ারে মান লাগবে না, তারপর তোমার ওয়াই স্কোয়ারে মান লাগবে না। কেন মান লাগবে বলো তো? কজ দেখো তো আমাদের যে সূত্রগুলো আছে, এই যে এখানে কি এক্স স্কোয়ারের যোগফল, এই মানগুলো আমাদের লাগবে না, এই জন্য একটা টেবিলটা কমপ্লিট করবো। এক্স ওয়াই করবো, এখানে এক্স স্কোয়ার করবো, এখানে ওয়াই স্কোয়ার করবো, এই ভ্যালু গুলা পর টেবিলটা কমপ্লিট করবো। ইন্ডিয়ান এখানে সামেশন নামায় রাখবো। এই যে দেখো সামেশন অফ এক্স, এই কলামটা যোগফল, এই কলামটা যোগফল এখানে লিখছি, এই কলামের যোগফল এখানে লিখলাম। এই যে আগে তো আমার কাজ থাকবে ঠান্ডা মাথায় ক্যালকুলেটর দিয়ে টেবিলটা কমপ্লিট করা, কোনোভাবেই যেন এই ক্যালকুলেশন ভুল না হয়, কারণ এখানে ভুল মানে সবই ভুল। সো ইন্ডিয়ান তোমার উদ্দেশ্য কি বের করা? এই কোলারেশনটা বের করা। এর জন্য কি লাগবে? এসপি অফ এক্স ওয়াই লাগবে, এই মানগুলো লাগবে। সো এই যে বের করো, যে সূত্র আমরা শিখলাম একটু আগেই, এই যে সূত্রগুলো শিখলাম তা দিয়ে এখানে বের করবা। এই যে মানগুলো জাস্ট বের করবা, করে দেখো সামেশন অফ এক্স ওয়াই, তার মানে কি যে টেবিলের এই ভ্যালুটা, এই যে সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই। এই দেখো জাস্ট ভ্যালু গুলা বসাইছি আর ক্যালকুলেশন করছে। ইজি, জাস্ট এই চ্যাপ্টারটা খুবই ইজি যেহেতু খুব কম। সো ফোকাস করবো চ্যাপ্টার যেন কোশ্চেনটা আমাদের ভালো মতো কমন পড়ে। সো ইন্ডিয়ান প্রথমটা বের করলা, পরে যে হাইপোথিসিসটা করে দিলা। সো এর মাধ্যমে তুমি কি করলা? তুমি এই প্রথম দুইটা কোশ্চেনের অ্যান্সার শেষ করে দিলা, এ এন্ড বি। এইবার আসবো রিগ্রেশন লাইন, এটা কিভাবে করে। রিগ্রেশন লাইনের সূত্র আসে y hat equal to a plus bx, b equal to sp of xy divided by ssx, ঠিক আছে? a equal to y bar minus b bar x bar, x bar equal to তো আমরা জানি, x bar equal to আমরা জানি না, যে সামেশন অফ x ডিভাইড বাই n। ওই যে মিন বের করা, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা মানে মিন আর কি, এটা মানে x বার, এটা মানে y বার। সো রিগ্রেশন লাইন বের করতে কি কি লাগবে? বি এর ভ্যালু লাগবে, যে আমার এটা তো লাইনের সূত্র, বুঝছো? যদি সরল রেখায় এ আর বি এর মান বসাইতে না, ঠিক সেম ভাবে। সো বি এর ভ্যালু এভাবে ক্যালকুলেট করতে হয়, এর ভ্যালু এভাবে ক্যালকুলেট করতে হয়। এটা হলো রিগ্রেশন লাইন বের করার সূত্র। তারপর আরেকটা কোশ্চেন কি আছে? এস্টিমেট দি, এই যে একটা হাইপোথিসিস আছে, এই যে হাইপোথিসিস, হাইপোথিসিস কিভাবে বের করবা? এখানে সূত্র হলো এইটা, দেখছো? মানে এত এত সূত্র বলতেও কেমন কেমন লাগে, কিছু করার নাই, ম্যাথিক সূত্রে খেলা। এই যে এই সূত্রটা মুখস্থ করবা কিসের জন্য? ফিট লাইন, এই যে লাইনের রিগ্রেশনের জন্য এই সূত্র, টি ইকুয়াল টু বি বাই এক্স স্কয়ার বাই এক্স সিক্স, যেখানে এটা হলো তার টেবিল ভ্যালুর সূত্র। ওকে, চলো আমরা একটা করি। সো এই যে এগুলো আগের মতো, সো তোমরা সুন্দর করে বের করে, এই যে এর ভ্যালু বের করছো, বির ভ্যালু বের করছো, তারপর লাইনে বসায় দিছো ইন্ডিয়ান, তোমার এই যে অ্যান্সারটা পাবা এটাই হলো তোমার রিগ্রেশন লাইন, যেটা যে আমার এখানে লাগবে, যে ফিট রিগ্রেশন লাইন ফর ওয়াই অন এক্স। ঠিক আছে? ওয়াই অন এক্স মানে হলো এ প্লাস বি এক্স। সো ভ্যালু বের করছো, এইবার তোমার কাজ থাকবে এইটা হলো হাইপোথিসিস বের করা। কিভাবে বের করে? ওকে, এটা কোশ্চেনের লেখা আছে, যেটা হলো এই কোশ্চেনটা, ডি নাম্বার কোশ্চেনটা। হাইপোথিসিস হলো এই নাম্বার কোশ্চেনটা, আর ডি নাম্বারটা কোশ্চেন কি বলছে? এস্টিমেট দি ল্যান্ডিং রেট হোয়েন ইনফ্লেশন ইজ 25, মানে এক্স এর একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটা এখানে বসিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, আমাদের এই ভ্যালুটা এখানে বসিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে। আমি যে এক্সাম্পলটা করছি সেটা মনে এক্সাম্পলে ম্যাথ ছিল। এই যে এস্টিমেট দি নাম্বার অফ চিলড্রেন মাদার হু কমপ্লিট 14 ইয়ার অফ স্কুলিং, এই যে এক্স এর একটা ভ্যালু দেওয়া থাকবে, সেটা জাস্ট কি করব, আমরা যে লাইনটা বের করছি না, রিগ্রেশন লাইন, এই লাইনে জাস্ট বসে ক্যালকুলেশন করে মানটা বের করব। এই যে আমাদের যে লাইনটা বের করলাম, এখানে জাস্ট কি করছি দেখো, এক্স ইকুয়াল টু 14 বসাইছি, 14 বসানোর পর জাস্ট ক্যালকুলেশন করছি, দেখছো? মানে আমি বলবো যে চ্যাপ্টার 11টাই সবচেয়ে আমার আছে 9 আর 10 থেকে ইজি লাগছে, যেহেতু সূত্র কম, মাত্র কয়েকটা সূত্রই আছে।
এইবার আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেখানে আমাদের রিগ্রেশনের সিগনিফিকেন্স বের করতে হবে, মানে আরেকটা হাইপোথিসিস। তো এই তো রিগ্রেশন লাইনের হাইপোথিসিস সূত্র। প্রথমে হাইপোথিসিস সেট করবা, বি ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো। হাইপোথিসিস সেট করলাম, পরে সূত্র করার জন্য যা যা লাগবে ক্যালকুলেশন করে নিয়ে আসলাম, বসালাম, আর লাস্টে হাইপোথিসিস রেজাল্টটা চেক করলাম, যেহেতু টেবিল ভ্যালু হচ্ছে বড়, বলে দিলাম নট অ্যাকসেপ্টেড। তো হাইপোথিসিস চ্যাপ্টারটা যেন আমাদের আগে করতে হবে, ওইটা বাদ দেওয়া যাবে না, অন্তত করতে হবে, করে যেন ভালো মতো প্র্যাকটিস করা যায়। তো ওখান থেকে অনেকগুলো ম্যাথ চলে আসে, কোনো চ্যাপ্টারই বাদ দেওয়ার মতো মানে অবস্থা নেই ম্যাথ সিক্স। এইবার একদম আমরা একদম লাস্ট প্রান্তে আসছি। লাস্ট প্রান্ত মানে কি? ম্যাথের একটা সর্বশেষ লেস থাকে। সর্বশেষ লেস মানে কি? এই যে wait, সমস্যা কি হচ্ছে এখানে, এই যে লাস্ট এফ নাম্বার লেসটা, কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন, এটা কিভাবে বের করে? এটার জন্য এই যে লেসটা, কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন বের করার সূত্র আর স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস, এই যে খেয়াল করো, y মাইনাস y হ্যাট হোল স্কয়ার, নিচে কি y মাইনাস y বার, এটা ভালো মতো খেয়াল রাখবা, উপরে হ্যাট নিচে বার। চলো একটা ম্যাথ দেখি। এই দেখো, জাস্ট এখানে এক্স আর ওয়াই এর মানটা আছে, ও জাস্ট কি করছে, এই ম্যাথটা করার জন্য আমাদের রিগ্রেশন লাইনে মানগুলো লাগবে। এই দেখো, এটা বিশাল বড় ম্যাথ, বুঝছো? তুমি যে আগের স্টেপে রিগ্রেশন লাইন বাই করছো সেটা বসাবা, নতুন টেবিল ক্রিয়েট করবা, সেই প্রত্যেকটা টেবিলের জন্য এক্স এর মান বসাবা, একটা ভ্যালু বের করবা, এক্স এর মান বসাবা, একটা ভ্যালু বের করবা, এক্স এর মান বসাবা, একটা ভ্যালু বের করবা। এই যে আমার রিগ্রেশন লাইনটা দেখতেছো না, এই রিগ্রেশন লাইন যেটা যে আমরা একটু আগে কষ্ট করে বের করছি, কোথায়, এই একটা রিগ্রেশন লাইন বের করছি, বুঝছো? এই প্রত্যেকটা লাইনে তোমাকে জাস্ট কি করতে হবে, এই যে টেবিল আছে না, টেবিল থেকে এক্স এর ভ্যালু গুলো বসাতে হবে, একটা মান বের করবা, এক্স এর ভ্যালু বসাবা, একটা মান বের করবা। এভাবে আগে এই টেবিলটা করতে হবে। টেবিলে করছো? একদম ভালো কথা, টেবিলটা করা ডান। তারপর আমাদের এখানে বের করতে হবে, অ্যাজ উই নো এই কোএফিশিয়েন্ট ডিটারমিনেশন সূত্র হলো y মাইনাস y হ্যাট হোল স্কয়ার, আর একটা কি y মাইনাস y বার হোল স্কয়ার। সো এখানে সুন্দর করে এই যে y মাইনাস y হ্যাটে হলো, এই যে আগে কি করবা, 20 থেকে এই মহাশয়কে বাদ দিবা, তারপর তাদের স্কয়ার করবা। আর এখানে কি করতে হবে দেখছো, y মাইনাস y হ্যাট হোল স্কয়ার, 60 মাইনাস 63 হোল স্কয়ার। এই যে আমি এই কলামগুলোর কথা বলতেছি, 27 মাইনাস 25 হোল স্কয়ার। সো এইভাবে এই কলামটা রান করবা। হুফ, তারপর চলে আসবে আমরা এই কলামে, এটা মানে কি y মাইনাস y বার। আমরা আগে যখন ম্যাথ করেছি, এখান থেকে আমরা এই যে একটা পোর্শনে y বারের মান বের করছিলাম, এই y বারটা এখানে বসাবো, প্রচুর ঝামেলা তাই না? তো এখানে কি করবো, এই যে y মাইনাস এই যে 20 মাইনাস 41.2 হোল স্কোয়ার, মানে এটা আসবে 60 মাইনাস 41.2 হোল স্কোয়ার, 27 মাইনাস 41.2 হোল স্কোয়ার, 21 মাইনাস 41.2 হোল স্কোয়ার। প্রত্যেকটা বার আমি y থেকে y বার বাদ দিছি, হোল স্কোয়ার করতেছে। সো ইন্ডিয়ান আফটার এটাকে টেবিল থেকে কমপ্লিট করার পরে জাস্ট এই ফ্যাক্টরটা বের করে দিবা। সো এখানে মার্কও হয়তো বেশি থাকে এই ম্যাথ, এই যে এই 11 নম্বর ম্যাথটা থেকে, বুঝছো? যেখানে এখানে আমাদের অনেকগুলো কাজ করতে হয়, তো 6টা ম্যাথের জন্য মানে প্রসেসটা বড়, বাট যেহেতু সূত্র কম, আমাদের জন্য অনেকটা ইজি। সো এই তো ছিল 11 নাম্বার চ্যাপ্টারের কথাবার্তা, এতটুকুই। এখানে আমি আর ম্যাথ দেখাচ্ছি না, প্রত্যেকটা না সেম টু সেম, সেম টু সেম, দেখো সব কথা সেম কাজই করতে হবে। তো তোমরা আশা করি প্র্যাকটিস করবা, যেহেতু ভিন্ন ম্যাথ নাই, আর এক টাইপের ম্যাথ 11টা কমপ্লিট করবা। এবার আসবে একটা ম্যাজিক ম্যাথ। তো আগে 12 নাম্বার স্লাইডটা এখান থেকে ওপেন করে যাই। মাল্টিপল কোলারেশন, এতক্ষণ পড়ছো সিঙ্গেল কোলারেশন, এখন জাস্ট পড়বা মাল্টিপল, এতটুকুই। মানে 11 12 একদম মানে ভাই ভাই অবস্থা, প্রায় সেম টু সেম, বুঝছো? আমি এখনই তোমাদের প্রমাণ করে দিচ্ছি। আমরা যখন কোথায় গেল, চ্যাপ্টার 11 পড়ছিলাম, সেখানে কি ছিল, সিঙ্গেল লাইন কোলারেশন, y ইকুয়াল টু a প্লাস bx।
এখন যেটা আমরা পড়বো মাল্টিপল লাইন, তো সূত্রটা হবে খালি এটা। এইটার জন্য এমন একটা সূত্র আসবে, সেটা হলো ওয়াই হ্যাট ইকুয়াল টু বি নট প্লাস এই যে বি1 বি2 বি3, এই যে এটা হলো মাল্টিপল লাইন। জাস্ট ওই ম্যাথের আপগ্রেডেড ভার্সন হিসেবে ধরতে পারো। এখানেও টেবিলে কাজ, এখানে অনেক কিছু, জাস্ট তোমাদের করা পদ্ধতিতে আমি শিখাই দিই। ওকে, সো কিভাবে করব, মূলত তোমাকে এই যে কিছু কিছু পার্থক্য দেখো, দিন শেষে আমাদের এইভাবে ম্যাথটা মিলাইতে হবে, বুঝছো? ওই যে ম্যাট্রিক্সে গুণ করছি না ম্যাথ করে, ঠিক ওই টাইপের। সো আমাদের এই ধরনের একটা ফর্মেশনে নিয়ে আসতে হবে। বি হ্যাট মানে যে বি নট বি1 বি2 বি3 ম্যাট্রিক্সে, কথা আমাদের এখানে দেখো তো যে এই মানগুলো লাগবে না, এই মানগুলো লাগবে না। সো এই মান ইকুয়াল টু, এই মান বের করার সূত্র হলো এইটা, সেখানে কি থাকবে, এই যে এমন সূত্র, এক্স বার ইন্টু এক্স তার ইনভার্স ম্যাট্রিক্স ইন্টু এক্স বার ইন্টু ওয়াই। আপাতত না বুঝলেও জাস্ট মনে রাখো তোমাকে এই ফরম্যাটে আনতে হবে, এতটুকু বুঝো, এটা সূত্র। এখন এইটাকে আবার লেখা যায় এইভাবে, কিভাবে লেখা যায়, সামেশন অফ ওয়ান। দেখো এই দিকে হলো x1 x2, এই বরাবর x1 x2। খেয়াল করো সূত্রগুলো এইভাবে পড়লে মনে থাকবে ভালো। খেয়াল করো, এই বরাবর x1 x2, এই বরাবর x1 x2, আর এই যে মাঝে মাঝে জিনিসগুলা, এটা দেখো x1 স্কোয়ার x2 স্কোয়ার। দেখো আবার এই বরাবর x1 x2, এই বরাবর x1 x2, কর্ণ বরাবর x1 স্কোয়ার x2 স্কোয়ার। আর দুই কর্ণ ব্যতীত এই দুই যে পাশটা আছে, এই দুই পাশে কি x1 ইন্টু x2। আবারও বলি, x1 সামেশন অফ x1 সামেশন অফ x2 সামেশন অফ x1 সামেশন অফ x2, কর্ণ বরাবর বর্গের সামেশন x1 স্কোয়ার x2 স্কোয়ার। আর এই এই বরাবর যে দুইটা রো ফাঁকা আছে, সেখানে জাস্ট কি হবে, সামেশন অফ x1 x2। মানে আগে আমি x1 x2 গুণ করবো, তাদের যোগফল করব। তো এই সকল ভ্যালু ভাগ কোথায় পাবো আমি, ওই যে আমাদের টেবিলে একটু বড় বড় কাজ করতে হবে, মানে এখানে সব কাজই টেবিলে। সেম একই ভাবে এইটা মানে হলো এইটা, সামেশন অফ ওয়াই সামেশন অফ x1 ইন্টু ওয়াই সামেশন অফ x2 ইন্টু ওয়াই। সো খাতায় 2-3 বার করে লিখবা, তাহলে এই টার্মগুলো মুখস্থ হয়ে যাবে। যেহেতু টেবিল থেকে আমাদের ম্যাথ বের করা যায়, একটু টাইম নিয়ে টেবিলটা কমপ্লিট করলেই, যেহেতু সূত্র কম, এই 11-12 থেকে ভালো নাম্বার অ্যান্সার করা সম্ভব। আরো কিছু শিখি, আমরা টেবিলে এরকম এরকম কিছুটা বের করব, মানে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, যার নাম দিব আমরা এসিই। আরেকটা জিনিস বের করব, ওয়াই মাইনাস ওয়াই হ্যাট স্কোয়ার, একটু আগে এগুলো বের করছিলাম, এই যে স্কোয়ার যেটা থাকবে সেটা বলবো এসএসটি, আর যেটা নর্মালটা বার সহ সেটা বলবো এসএসই। তো সেখানে আমাদের কিছু হাইপোথিসিস মান আছে। এই একটা সূত্র, আমি আগে তোমাদের সূত্রটা দেখাচ্ছি, বুঝছো? কজ এখানে ম্যাথটা যেমন টাইপের আসে, যদি তোমাদের ম্যাথটা আমি একটা ম্যাথ দেখাই, বিশাল বড় ম্যাথ, মানে এর থেকে বড় ম্যাথ হয় না, বুঝছো? এখানে আমার মাত্র দুটো জিনিস বের করতে হয়, এই যে এরকম একটা ম্যাথ দেওয়া থাকে, জাস্ট তোমাকে রিগ্রেশন লাইন বের করা লাগবে, আর এই যে আর স্কোয়ারে ভ্যালু বের করা লাগবে, জাস্ট দুইটা মান। কিন্তু ম্যাথটা একটু বিশাল বড়, এতটুকুই। সো কিভাবে করে আমি সেটা বলতেছি, যেন পরে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো এইটাকে বলে এসিই, এটাকে বলে এসএসটি। সো ইন্ডিয়ান এখানে একটা হাইপোথিসিস সূত্র আছে, এখানে হাইপোথিসিস ইকুয়াল এইটা, এই যে এসএসআর ডিভাইড বাই n-1 ডিভাইড বাই এসএসই ডিভাইড বাই n-p। কত কি যে বলতে হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। সো এই সূত্রের এসএসআরটা জানলা, এসএসই-টা জানলা, পিটা কি, পিটা হলো তোমার এখানে কত বলো তো, এক্স এ কয়টা দেওয়া আছে, দুইটা না, x1 x2, তাহলে p ইকুয়াল টু 2। এখানে করা দেওয়া আছে x1 x2, p ইকুয়াল টু 2। এখানে করা দেওয়া আছে x1 x2, p ইকুয়াল টু 2। আর তারপর এটা আমি উদাহরণে যাই, যে ম্যাথটা আমি করছি, উদাহরণ ঠিক বলছি তো নাকি ভুল ভাল বলছি? উদাহরণটা কাহা হবে তো, এই যে এইটা, হ্যাঁ,
একটু মেবি ভুল বললাম না, সঠিক একটু দেখে নি। সরি, পি ইকুয়াল টু 3, এই যে বললাম একটু ভুল বলছি। পি ইকুয়াল টু কি ভুল বলছি একটু আমি এখন ঠিক করে দিচ্ছি। পি মানে হলো কি কতটা ডেটা সেট দেওয়া আছে, এই যে x1 x2 আর y, p ইকুয়াল টু 3, যতগুলো ডেটা সেট দেওয়া থাকবে সে হলো p এর ভ্যালু। এখানে কয়টা ডেটা সেট দেওয়া আছে, 3টা, সো p ইকুয়াল টু 3। এখানে ডেটা সেট কয়টা দেওয়া আছে, x1 x2 আর y, তো ডেটা সেট দেওয়া আছে 3টা, তো যতগুলো ডেটা সেট p ইকুয়াল টু তত। এখানে ডেটা সেট কয়টা দেওয়া আছে, x1 x2 আর y, 3টা, সো p ইকুয়াল টু 3। ওকে, p ভ্যালু মানটা বুঝছি, ss আরটা বুঝলাম, ssT টা বুঝলাম, দেন জাস্ট বসায় দিলে ক্যালকুলেশন হয়ে গেল। স্টেপ 4, দেখো এখানে ম্যাথগুলোতে কি কি বের করতে হয়, রিগ্রেশন লাইন বের করতে হয়, আর স্কোয়ার বের করা লাগে, আর অ্যাডজাস্টে আর স্কোয়ার বের করা লাগে। আর স্কোয়ার বের করার সূত্র এইটা, এস এস আর বা এস এস টি, জাস্ট এইটাকে এই যে এস এস আর বের করবো, এস এস টি দ্বারা ভাগ করে দিব, আর স্কোয়ার অ্যাডজাস্টের সূত্র এইটা। সো দিন শেষে তোমার এই চ্যাপ্টারগুলোর সূত্র কটা মুখস্থ করা লাগবে, এই বড় একটা সূত্র, এই ছোট একটা সূত্র, পির মান কিভাবে ক্যালকুলেট করে, যে কয়টা ডাটা, এই একটা হাইপোথিসিস, আর এই দুইটা সূত্র। আমারই কান্না পাচ্ছে ভাই। ওকে ওকে, দেন চলো টেবিলে কাজ করি। তোমার এরকম একটা ডেটা টেবিল দেওয়া থাকবে, আমরা এখানে টেবিলটা বাড়ায় বাড়ায় কাজ করব, খাতায় কষ্ট করে রাখতে হবে, কিছু করার নেই। তো কি কি আমাদের ডেটা লাগবে আমরা ইতিমধ্যে জেনেছি। আমাদের এই যে x1 স্কোয়ার লাগবে, x2 স্কোয়ার লাগবে, x1 এই দেখো x1 ইন্টু x2 লাগবে, x1 ইন্টু y লাগবে, x2 ইন্টু y লাগবে। ভাই এগুলা কিভাবে বুঝলেন লাগবে, এই দেখো আমার এখানে যা যা লাগবে আমি টেবিলটা বের করে নিচ্ছি। করার পরে এই যে আমাদের সামেশন ভ্যালু গুলো লাগবে, সামেশন ভ্যালু গুলো করলাম। সো এখানে কি করলাম, দেখো x1 ইন্টু x2 এখানে লিখছি, x1 ইন্টু y এখানে লিখছি, x2 ইন্টু y এখানে লিখছি। তো দিন শেষে এভাবে করতে করতে এই সবগুলোর আবার যোগফল এই নিচে লিখে দিছি, এই যোগফল গুলোই আমাদের লাগবে। সো পুরো টেবিলটা কমপ্লিট করবা। আচ্ছা, কোথায় ছিলাম আমরা, হ্যাঁ, এই যে সামেশন গুলা বের করবা। সো সামেশন গুলা বের করার পরে জাস্ট আমাদের এই সূত্রতে আমরা বসাবো। সো আমরা কি শিখেছি, এইভাবে এইটা লিখতে হয়, জাস্ট ভ্যালু গুলা বসাইলাম। তারপর এইটা কিভাবে লেখা আমরা শিখেছিলাম না, যে এটা কিভাবে ওয়াই একটা x1 গুণ x2 গুণ মানগুলো লিখছো, পরে এই মানগুলা জাস্ট আমরা এখন এখানে সাজাবো অ্যাজ উই নো, আমরা এই ফরম্যাটটা প্রথমে দাঁড় করাইছি। সো এই যে মানগুলো বসাইলা তার পাশাপাশি লিখছো। এখন ম্যাথ পড়ে যেভাবে আমরা নর্মাল ইকুয়েশন বিল্ড আপ করতাম, এখানেও এই লাইনে নর্মাল ইকুয়েশন বিল্ড আপ করবো। বিকজ আমরা যদি ক্যালকুলেটর এই ম্যাথটা সলভ করি সবচেয়ে ইজিয়েস্ট হয়, এই জন্য আমি এইভাবে দিছি। ম্যাট্রিক্স এর থেকেও ইকুয়েশন করে সলভ করলে রাইট আনসার মানে তাড়াতাড়ি আসে। এই জন্য তোমরা কি করবা, এটা নর্মাল ইকুয়েশন বিল্ড আপ করবা। নর্মাল ইকুয়েশন কিভাবে বিল্ড আপ করে, এই যে এই টার্ম গুলোর সাথে আর আর গুণ করবা, তাহলে কেমন লেখা যায় দেখো তো, 8b0, 8b0 প্লাস 55 মানে 555 b1, 555 b1 প্লাস 145 b2 ইজ ইকুয়াল এইটা। আবারও এই কলাম ইন্টু এই কলাম ইজ ইকুয়াল এই কলাম, দেখছো। আবারও 145 b0 প্লাস এত b1 প্লাস এত b2 ইজ ইকুয়াল টু এত। সো আশা করি যে তোমরা এই কিভাবে এইখান থেকে আমরা লাইনটা বের করছি এটা বুঝতে পারছো। জাস্ট কি করবা, এই কুড়াল শেপ লিখবা ইজ ইকুয়াল টু এটা দিবা, আবার এই কুড়াল শেপ লিখবা ইকুয়াল টু এটা দিবা, আবারও এই কুড়াল শেপ লিখবা ইজ ইকুয়াল টু এটা দিবা। সো ইন দি এন্ড তোমরা লাইনটা পেয়ে গেছো। তারপর ক্যালকুলেটরে যাবা, ইকুয়েশন মোডে যাবা, তারপর এই যে এ বি সি ডি ওই চারটা সিলেক্ট করবা। আমি দেখাই দিচ্ছি ওইটা, এই যে যদি আমি তোমাদের দেখাতে চাই, তাই তোমরা পারো, তাও দেখাই দিচ্ছি। এই যে ক্যালকুলেটরে যাবা, তারপর এই যে ইকুয়েশন মোডে যাবা, পাঁচে ক্লিক করলাম। তারপর দেখো আমাদের কয়টা টার্ম, চারটা টার্ম না, এ বি সি ডি। হ্যাঁ, চারটা টার্ম কি হবে এটা তো বুঝলাম না। দেখো চারটা টার্ম হলো, এই দেখো এ বি সি আর ইন্ডিয়ান কনস্ট্যান্ট ডি, বুঝতে পারছো। সো যাবা ক্যালকুলেটরে যাব, দেন দেখো এখানে চারটা টার্ম কোনটা, দেখো তো, এ বি সি
যে ডি, সো 3 নাম্বার সিলেক্ট করবা, তারপর এখানে এর ভ্যালু বসাবা, বির ভ্যালু বসাবা, সি এর ভ্যালু বসাবা, আর কনস্ট্যান্ট ডি এর ভ্যালুটা বসায় দিবা। এই যে সরি আমি ভুলটা ক্লিক করছিলাম, এই যে 2 নাম্বারটা এ বি সি ডি, সো 2 সিলেক্ট করবা, তারপর দেখ হ্যাঁ এই যে ম্যাট্রিক্সটা চলে আসছে। এই যে এ বসাবা, বি বসাবা, সি বসাবা, ডি বসাবা, এভাবে পুরো ম্যাট্রিক্সটা এখানে বসাবা, দেন ইকুয়াল ক্লিক করলেই আমাদের মানটা চলে আসবে। যে এখন আমি বসাই নেই, ম্যাথ চলে আসছে। সো ক্যালকুলেটরে সুন্দর করে এই পুরো টার্মটাকে বসাবা। সো ইন্ডিয়ান তুমি যখন এই কনস্ট্যান্ট গুলা বসাবা, সো ক্যালকুলেশন করলেই তোমার এই মানগুলো আসবে। আর এই মানগুলো পেয়ে যাওয়া মানেই তুমি বি নট এক্স বি ওয়ান বি টু যেটা এতক্ষণ ধরে কষ্ট করছে বের হয়ে গেছে না, জাস্ট পরে ইকুয়েশনে লিখে দিবা। অ্যাজ উই নো আমাদের এই লাইন ইকুয়েশনটা এর সূত্র কি, এই শিখেছিলাম বি নট প্লাস বি ওয়ান এক্স ওয়ান প্লাস বি টু এক্স ওয়ান প্লাস ডট 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 ডট, সো যে কয়টা আছে সো জাস্ট বসায় দিলাম, এই তো পেয়ে গেছে আমাদের রিগ্রেশন লাইন। এটাই হলো মাল্টিপল রিগ্রেশন লাইন। সো আমাদের কি, আমাদের কোশ্চেনে একটা ধাপ পেয়ে গেছি না, দেখো তো এই যে একটা ধাপ পেয়ে গেছি। এখন এটা কি বের করতে হবে, সিগনিফিক্যান্ট, মানে কি করতে হবে, হাইপোথিসিসটা বের করতে হবে। তো চলো হাইপোথিসিসটা বের করি। আর আমরা জানি হাইপোথিসিস সূত্র হলো এইটা, এটা কিভাবে বের করে, সেটা বের করতে আমাদের এস এস আর এর মান লাগবে, পি এর মান লাগবে, এস এস ই এর মান লাগবে। সো দেখি এই সলিউশনটা একটু আমরা দেখি। বিশাল বড় সলিউশন, এই দেখো পি এর ভ্যালুটা আমি একটু ভুল বলছিলাম তখন, সরি ফর দ্যাট গাইস, অনেক কোনো পড়ার কারণে একটু মাথা নষ্ট হয়ে গেছে। সূত্রটা হ্যাঁ পি এর ভ্যালুটা ঠিকই বলছিলাম, তার সূত্র দেখো পি মাইনাস ওয়ান, কি বলছে যদি সূত্রটা ঠিক লিখছি কিনা, হ্যাঁ ঠিকই আছে, সরি সরি সূত্র ঠিকই আছে, পি এর ভ্যালু ঠিকই আছে, 3 হবে মাইনাস ওয়ান টু, হ্যাঁ কি না কি বলছে, ঠিক আছে ঠিক আছে। পি পি মানে কি, পি মানে আমার যে কটা ডেটা আছে, আমার ডেটা এখানে কয়টা দেখো তো, ডেটা আমার কয়টা, কোশ্চেনটা কোথায় আমাদের, গিভেন কোশ্চেন ডেটা কয়টা, 3টা, সো পি ইকুয়াল টু 3, কনফিউজ করো না আমার কথায়। ওকে, সো সূত্র যা যা দেখছি, সো আমাদের কি ক্যালকুলেশন করা লাগবে, এই টার্মটা নতুন ভাবে লাগবে এন্ড এই টার্মটা লাগবে, সো আমরা বের করে ফেলবো। সে আগেরবারের মতো এই যে এই টার্মটা আমার এখানে বসবে, সো এটা কিভাবে বের করবো, এই প্রত্যেকটা জায়গায় আমি এক্স আর এক্স টু এর মান বসাবো, এই ইকুয়েশনে বসানোর পরে আমার এই মানটা আসবে, আবারও এক্স ওয়ান আর এক্স টু মানে এই ইকুয়েশনে বসাবো, দেন এইটা আসবে। অনেক বড়, মানে আমি বলবো তোমাদের এখানে অনেক টাইম লাগছে, যত পারো এই ম্যাথ গুলা প্র্যাকটিস করো যেন কম টাইম লাগে, দেখতেছো তো এই ইকুয়েশনটা ক্যালকুলেটারে উঠানো, প্রতিবার এক্স ওয়ান আর এক্স টু মানটা বসানো, দেন ভ্যালুটা এখানে বসানো আবারও। সো এইটা ভালো মতো ক্যালকুলেটারে ইকুয়েশনটা উঠায় নিবা, দেন প্রতিবার জাস্ট এক্স ওয়ান এক্স টু মানটা বসাবা, দেন ইকুয়াল দিবা, ভ্যালুটা চলে আসবে। সো এভাবে এই টেবিলটা পুরোটা কমপ্লিট করার দায়িত্ব তোমাদের। ইন্ডিয়ান এই টেবিল থেকে আমাদের যেটা আসল প্রাপ্য, সেটা হলো উদ্দেশ্য হলো এই কলামটা বের করা এন্ড এই কলামটা বের করা, যেটা হলো আমাদের এসএসটি আর এসএসসি, সেই দুইটা বের করার পর এসএস আরটা পেয়ে যাব। সো ইন্ডিয়ান আমাদের সূত্রতে বসালেই আমাদের এই স্ট্যাটিস্টিক এর মানটা পেয়ে যাবে। সো ইন্ডিয়ান এই যে ভ্যালুটা তা এর থেকে অনেক বড়, সো হাইলি সিগনিফিকেন্ট বইলা দিলা। তারপর চলে আসলাম কোশ্চেনের একদম শেষ পর্যায়ে। সো কোশ্চেনের শেষ পর্যায়টা কি ছিল, আর স্কোয়ার আর আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার বের করা। দেখো প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এটাই লিখছে, 2 নাম্বার আর স্কোয়ার, এই দেখো আর স্কোয়ার আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার বের করা, একদম শর্টে এই যে আর স্কোয়ার সূত্র এটা, অ্যাডজাস্টেড আর স্কোয়ার সূত্র এটা, এতক্ষণ আমরা সব বের করছি, সো তোমরা জাস্ট এখন বসায় দিবা। সো আশা করি তোমরা প্রত্যেকটা টার্ম বুঝে গেছো, সো তেমন একটা সমস্যা হবে না। এই ম্যাথটা প্রচুর বড় বুঝছো, বাট বড় হলেও না ম্যাথটা ধরো একটু যদি ধৈর্য নিয়ে করো অনেকটা ভালো ফলাফল পাবা।
সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো যে কিভাবে এই ম্যাথটা আমরা কমপ্লিট করলাম। আর আর কি, এই তো, এই যে এখানে এন এর ভ্যালুটা আসছে, n ইকুয়াল টু 8, কিভাবে বুঝলাম, মোট 8টা ডেটা। তো এইসব ছোটখাটো বিষয়ে কনফিউজ করো না, যা যা মনে পড়েছে দেখিয়ে দিয়েছি। এই তো ছিল আমাদের চ্যাপ্টার 12। সো এই প্রত্যেকটা ট্রাম তোমরা ভালো করে দেখবা, দেখে নিও। আর আমরা এই ভিডিওতে কি কি শেষ করলাম, এই ভিডিওতে আমরা শেষ করেছি চ্যাপ্টার 12, 10, 11। আর প্রথম পার্টে চ্যাপ্টার 8 আর 12টা দেওয়া আছে। সো তোমরা এগুলো সব আমাদের মিউমিকি চ্যানেলে পেয়ে যাবা। সরি একটু লেট হলো, বাট এটাই। সো অল দ্য বেস্ট গাইস ফর ইয়োর ফাইনাল টার্ম এক্সাম। ভালো মতো প্র্যাকটিস করো, যেহেতু স্যাম্পলিং এ অনেক সূত্র, হাইপোথিসে অনেক সূত্র, ম্যাথ 6 পুরোটাই সূত্রে খেলা। সো ভালো মতো সূত্রগুলো পড়বা, প্র্যাকটিস করবা। এক্সাম হলে শীটটা দেওয়া থাকবে, সো ওখান থেকে একটু হেল্প নিতেই পারবা। বাট সম্পূর্ণ শীটে ভরসায় যেও না, কজ অনেক সূত্র দেওয়া থাকে না, দু একটা দেওয়া থাকে না, আবার খুঁজে বের করতে টাইম চলে যায়। সো মুখস্থ থাকলে তোমাদেরই ভালো। সো গুড লাক গাইস। আর এটা আমাদের মিউমিকি চ্যানেলের। সো আপনারা এই ভিডিওটা কোথায় পাবো, তোমরা তোমরা এই প্লে লিস্টে চলে আসবা। দেন এখানে ম্যাথিক্সটা কোথায়, যে ম্যাথিক্সে যাবা, দেন এই প্লে লিস্টে ফাইনাল পার্টটা পেয়ে যাবা। তো আশা করি ভালো লাগলো। আর কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানাবা, আমি সব চেষ্টা করবো সেগুলো বোঝানোর। এজ আ স্টুডেন্ট আমার একটু ভুল ত্রুটি থাকতেই পারে, সো যদি ভুল হয় অবভিয়াসলি বলবা, আই লাভ টু লার্ন। আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি মিউমিকি চ্যানেলের পাশে থেকেও সাবস্ক্রাইব করো, আহ সাবস্ক্রাইব করবা। এন্ড ভিডিও দেখার পাশাপাশি যদি একটু খাওয়া দাওয়া করতে মন চায়, সো আমাদের এখানে অনেক রান্না আছে, রান্না টান্না আছে, সো ভালো মতো দেখবা। আর এগুলাও রান্না করে তোমাদের এক্সপিরিয়েন্স জানাবা। তো এখানে একাডেমিক কুকিং এন্ড রিয়েল লাইফ কুকিং সবই হচ্ছে। সো গুড লাক গাইস, অল দ্য বেস্ট, আউরিদা।